ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। মায়রার দিকে কিছুটা ঝুঁকে মৃদু স্বরে বলল, কোথায় ব্যথা পেয়েছো? মায়েরা চোখ ভিজে, অন্ধকারে তেমন দেখতে পায় না। ফোনের ফ্ল্যাশ উবুর করে রাখায় খুব ঝাপসা দেখলো দুজন দুজনকে। ইরফান মায়েরার প্রশ্নে উত্তর না দিয়ে নাক টেনে বলে, আপনি কোথায় ছিলেন? ইরফান ভুরু কুচকে গম্ভীর গলায় বলে, অফিসে কাজ ছিল। কোথাও ব্যথা পেয়েছো? মায়েরা চোখ বুজে বলল, পাইনি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বলবে নাকি থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার? মায়েরা রাগ হয়, এই লোক আবার তাকে ধমকাচ্ছে। চোখ মেলে রেগে বলে, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না? তাছাড়া আমি জানি ভালো মানুষেরা কখনো রাত বেরোতে বাইরে থাকে না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, কৌতূহল গেলে বলে, তাহলে কোন মানুষেরা রাতে বাইরে থেকে? মায়েরা উল্টো পাশ ফিরে চোখ বুজে বলে, বখাটে লুচ্চা দুর্নীতিবাজ ভণ্ড। ইরফান ঝট করে মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বাই এনি চান্স এসব তুমি আমাকে মিন করে বলছো? মায়েরা ভাবলেছিনভাবে বলে, আপনি অনেক বুদ্ধিমান। ইরফান কিছু বলতে চায়, তখনই ঘরের সবগুলো লাইট একসঙ্গে জ্বলে ওঠে। হঠাৎ অতিরিক্ত আলোয় তোরে মায়েরা চোখ খিচে বন্ধ করে নেয়। ইরফান সর্বপ্রথম দৃষ্টি আটকায় মায়েরার নোজপিনটার দিকে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের সাহায্যে মায়েরার নোজপিনের উপর আলতো করে আঙ্গুল ঘুরিয়ে মৃদুস্বর বলে, স্টুপিড, এসব ফালতু কথা কোথা থেকে শিখেছো? মায়েরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ইরফান আবারও বলে, ইউনো, বকাটে ছেলেরা কি করে? কথাটা বলে ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজায়। ইরফান দেখল না। হঠাৎ মুখ নামিয়ে মায়েরার গলায় মুখ গুজে দীর্ঘ করে শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায়, গলার ভাঁজে দুটো গাঢ় চুমু এঁকে মাথা তুলে মায়েরার দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে। ইরফান ঠান্ডা গলা বলে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আজ আমি কত কাজ করছি? হেডে হচ্ছে, আর সারা রাত তুমি আমার মাথার চুল টেনে দিবে, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা পিট চোখে ইরফানকে দেখে। ইরফান হাত ঘড়ি খুলে রাখলো টেবিলে, বডিতে জড়ানো ব্লেজার শার্ট খুলে রাখলো। মায়েরা শোয়া থেকে উঠে বসে ইরফানের দিকে নীরব চোখে চেয়ে থাকে। ইরফান ফোনে কল আসলে কানে ফোন নিয়ে ইরফান কথা বলতে থাকে। কথা বলার মাঝে মায়েরার দিকে চোখ পড়লে দেখলো মায়েরা তার দিকে চেয়ে আছে। ইরফান কথা বলতে বলতে এগিয়ে এসে মায়েরার সামনে বসে বাম পা ভাঁজ করে ডান পা মেঝেতে রেখে বসেছে। মায়েরা চোখ নামিয়ে নেয় ইরফানের কাছে দেখে। ইরফান ভুরু কুচকে মায়েরার গালে হাত দিয়ে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা চোখ তুলে তাকায়, মিনমিন করে বলে, আপনি সত্যি অফিসে ছিলেন? ইরফান কল কেটে বেডের উপর ফোন রেখে দেয়। অতঃপর বিস্ময় কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, এসব অদ্ভুত কোশ্চেন করছো কেন? অফিস ছাড়া আর কোথায় থাকবো? মায়েরা আবারও চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর দু হাতে মায়েরাকে টেনে তার দিকে নিয়ে আসে। মায়েরা মাথা নিচু। ইরফান মায়েরার মুখ উঁচু করে মায়েরার ঠোঁট দুটো শুকনো চুমু খায়, ঠোঁট বাঁকায় সামান্য। এরপর মায়েরা কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, নাইট ক্লাবে গিয়েছিলাম, তুমি যেতে চাও? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সোজা হয়ে বসলে মায়েরা চোখ মুখ কুচকে বলছি, ওখানে তো ছোট ছোট কাপড় পরা বেহায় মেয়েরা থাকে। ইরফান মায়েরার এক্সপ্রেশন দেখে তীক্ষ্ণ চোখে এরপর গম্ভীর করে বলে, যেতে চাও তুমি? মায়েরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক, বলে ঠাস করে শুয়ে পড়ে। ইরফান কিছু বলল না, সূক্ষ্ম হয়ে এসে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ইরফান ওয়াশরুম থেকে গেলে মায়েরা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, মিথ্যুক খাবিস লোক। এরপর বেড থেকে নেমে রান্নাঘরের দিকে যায়। প্রায় 7 মিনিট পর মায়েরার হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে ঘরে এসে দেখলো ইরফান এখনও বের হয়নি ওয়াশরুম থেকে। মায়েরা হাতের কফির মগ সেন্টার টেবিলে রেখে সোফায় বসলো। বেশ কিছুক্ষণ বসে থাকলে ইরফানকে বেরোতে না দেখে বিরক্ত হয় মায়েরা। সোফায় দুপা তুলে বসে, সামান্য হেলান দিয়ে মাথাটা ঠেকিয়ে রাখে। চোখের ঘুমের রেস থাকায় এভাবে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায় মায়েরা। বেশ কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে মায়েরাকে এভাবে ঘুমাতে দেখে বোধহয় বিরক্ত হলো। একটু আগে তো সোফায় থেকে পড়ে গিয়ে আবার সোফায় গিয়ে ঘুমিয়েছে। ইচ্ছে করলো আগে দুটো থাপ্পড় দিয়ে সোফায় ঘুমানোর স্বাদ মেটাতে। গট গট পায়ে এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়ালো। টেবিলের উপর কফির মগ রেখে হাত বাড়িয়ে কফির মগটা তুলে নেয়। কুসুম গরম আছে এখনো। ইরফান মায়েরার দিকে যে এক চুমুকে সবটা কফি খেয়ে রেখে দিল মগ। এই কাজ হয়তো মায়েরার উপর রাগ করেই করলো। এরপর মায়েরাকে কোলে তুলে নিল। শাওয়ার নেওয়া ইরফানের বডি ঠান্ডা, ফলস্বরূপ মায়েরা ঘুমের মাঝে একটু কেঁপে উঠল। ইরফান তাকালো মায়েরার দিকে। বেডের উপর মায়েরাকে শুয়ে দিয়ে মায়েরার গলার হাতে
উল্টো পিঠ চেক করে দেখলো মায়ের শরীর ঠান্ডা। ইরফানের কপালে বিরক্তি ব্যাস। এর বডি থেকে আসলেও ব্লাড নেই। এর জন্য তাকে কতবার যে এসি অন করতে হয়। সবচেয়ে বড় কথা, ফ্যানে বাতাসেও ঘেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে রিমোট দ্বারা এসি অফ করে দিল। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বেড থেকে উঠতে গিয়ে থেমে যায়। মায়েরার চোখে মুখে ব্যথার ছাপ, সাথে ডান হাতটা মাথার চুলে ভাজে। ইরফান মায়েরার দিকে আরেকটু ঝুঁকে চিন্তিত গলা বলে, হোয়াট হ্যাপেন্ড লিটিল গার্ল? মায়েরার মাথার চুলটা নেই, ডান কাঁধ হয়ে ইরফানের দিকে সেটে যায়। ইরফান মায়েরা গেলে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা আদৌ তো চোখ মেলে তাকায়। চোখ মুখে উপচে পড়ছে ঘুম যেন, চোখ দুটো লাল। ইরফান মায়েরা চোখ নিবন্ধ রেখে মায়েরা চোখ বন্ধ করে আবারও মেলে। বারবার এমন করে এভাবে অস্ফুট স্বর বলে, আপনি আমাকে ভুলে যাবেন? মায়েরা কথাটা চোখ বুঝে নেয়, ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান অদ্ভুত চোখে চেয়ে দেখে মায়েরাকে। ডান হাতে মায়েরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। মায়েরার তার বাম গাল রেখে মৃদু স্বরে বলে, উইল নেভার ফরগেট ইউ। মায়েরা নড়াচড়া না করতে পেরে ইরফান বুঝলো মায়েরা ঘুমিয়েছে। কিছু সময় পেরোতে মায়েরা আবারও নড়েচড়ে কেমন ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাথা তুলে মায়েরার দিকে তাকায়। মায়েরা বাঁ হাতে তার মাথার চুল টানে। ইরফান বোধহয় কিছু বুঝলো, মৃদুস্বরে বলল, তোমার কি হেডেক হচ্ছে? মায়েরা বাঁ হাত তার মাথা থেকে সরিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরার মতো করে রাখে। ইরফান মায়েরার বালিশে মাথা রেখে মায়েরাকে তার দিকে টেনে নিতে চায়। তার আগে মায়েরা নিজে এগিয়ে এসে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ঘুমের ঘোর বিড়বিড় করে বলে, আমার মাথা খুলে যাচ্ছে। ইরফান চোখ বুজে রাখে। বাঁ হাতে মায়েরার পেট বরাবর নিচে দিয়ে মায়েরার কোমর রেখে ইরফান মায়েরাকে টেনে নেয়। এরপর ডান হাতের মায়েরা চুলের ভাঁজে আঙুল চালিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। মায়ের রেসপন্স হয় না, ভারী নিঃশ্বাস পাচ্ছে। ঘুমিয়ে গেছে না? ঘুম থেকে উঠলে তো ঘুমাবে। যা করে যা বলে সব ঘুমের ঘোরে। কথাটা ভেবে ইরফান একটু ঠোঁট বাঁকলো। বিড়বিড় করলো, স্টুপিড গার্ল। ডান হাতের আঙুলের সাহায্যে মায়েরা চুল টেনে দিতে থাকে আলতো করে। শুদ্ধ ফারাদের বাসার সামনে গাড়ি দাঁড় করে। তখন ঘড়ির কাঁটা 12:40-এর কাছাকাছি। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফাইজের নাম্বারে কল দিয়ে ফোন কানে ধরে সাথে ফারার দিকে তাকালো। দেখলো ফারা তার দিকে চেয়ে আছে, যেন চোখে মুখে কৌতূহল। শুদ্ধ ভুরু কুচকে তাকায়, কিছু একটা ভেবে বলে, তোমাকে আমার মা দেখতে চায়নি তো ফারাফাকে। আমার মা স্বামীকে নিয়ে ঘুমাবে, বুঝলে? তাই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব না। ফারার মুখ কালো হয়ে গেল। শুদ্ধ আবারও হেসে বলে, তোমার ভাই কল ধরে না কেন? এদিকে স্বামী আমার খাবার নিয়ে অপেক্ষায় করছে। মুহূর্তে ফারার চোখ জোড়া ঝাপসা হয়ে গেল, তবে শুদ্ধর চোখ থেকে তার চোখ সরল না। শুদ্ধ দেখলো ফারার চোখ বেচাক। ফাইজ কল রিসিভ করল না। কান থেকে ফোন নামিয়ে ড্যাশবোর্ডের উপর রেখে দ্রুত গাড়ির ভেতরে লাইট অফ করে ফারার দিকে ঝুঁকে দু হাতে ফারার গাল আগলে নিয়ে মৃদু স্বরে বলল, এই ফারা পাখি, ফান করছি গো, কান্না কর না, এত অসহায় মুখ করে কাঁদো। ইস, আর ভালো লাগছে না আমার ফারা পাখি। ফারা নাক টেনে বলে, তুমি সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারার কপালে কপাল ঠেকে বলে, ফারা পাখি কার বউ বলো তো? শুদ্ধ ইশারায়, এর একটিমাত্র বউ পাখি। তাহলে আমি কাঁদাবো না তো আর কে কাঁদবে? ফারা মাথা নিচু করে নেয়। ওই স্বামী মেয়েটা তোমার বাড়িতে আছে, তুমি যাবে না ওখানে। শুদ্ধ ফারার গাল ছেড়ে ভাবভঙ্গিতে বলল, তাহলে কোথায় যাব? আগে বললেই তো তোমার ভিলেন ভাইকে কল করতাম না। তুমি আর আমি না হয় এই গাড়িতে ছোটোখাটো বাসর রাত পার করে ফেলতাম। ফারা লজ্জা পেল, নত মাথা আর একটু নত করে মিনমিন করে বলে, তুমি আজকে আমাদের বাড়িতে থাকো। শুদ্ধ হেসে বলে, তোমার সাথে থাকতে দিবে? ফারা চুপ থাকে। শুদ্ধ ফারার গালে টুপ করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে। ড্যাশবোর্ডের উপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ফাইজকে কল করলো। ফারা আর চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি ভাইয়ের সাথে থাকবে আর আমি আর ভাবি একসাথে থাকবো। শুদ্ধ ফোন পকেটে রেখে ফাইজ কল কেটে দিছে। তার গাড়ি দেখছে হয়তো। শুদ্ধ ফারার দিকে পুরোপুরি ফিরে এসে বলে, মা আর স্বামী একা আছে। ফারা বুঝলো ব্যাপারটা, এবার মাথা তুলে বলে, তাহলে খেয়ে যাও এখানে, তুমি তো খাওনি। শুদ্ধ মিটমিট করে হেসে বলে, বউ তো দেখি বহুত খোঁজ নেয়। ফারা মাথা নিচু করে উত্তর দেয়, বর যদি অন্য মেয়ের হাতে রান্না খেতে চায় তখন বউদের খোঁজ নিতে হয়। শুদ্ধ হেসে বলে, কিন্তু স্বামীর হাতে রান্নার বেশি টেস্ট। এত টেস্টি খাবার অন্য রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। ফারার চোখ আবারও ভিজল। এতদিন মেয়েটা শুদ্ধর বাড়িতে আছে, শুদ্ধ অবশ্যই তার হাতে রান্না খেয়েছে, আর এখন তো প্রশংসা করছে। শুদ্ধ মৃদু হেসে হাত বাড়িয়ে ফারার হাত দুটো টেনে নেয়।
ফারা তাকালো না শুদ্ধর দিকে, মাথা নিচু করে রাখে। শুদ্ধ আবেগময় কণ্ঠে বলে, ফারা বিনীত মাহবুব। শুদ্ধ ইশারায় নামে এক আবালকে ভালোবাসে। পূর্ণতা পেয়ে ফারা ইয়াসার হয়েছে। তবু আমার ফাড়া পাখি কেন কাঁদে? অন্যের হাতে রান্নার প্রশংসা তো আমার জিব্বা করে, আর আমার আগুন সুন্দরী ফাড়ার সব কিছুর প্রশংসা আমার হৃদয় করে। তুমি শুনতে পাও না পাখি? ফাড়ার ভেতরটা কেমন কেঁপে উঠল তীব্র অনুভূতিতে। মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ হেসে তার দিকে চেয়ে আছে। ফাড়া মিনমিন করে বলে, শুনতে পাইনি, কিন্তু তুমি মোটেও আবাল নও। তাহলে আমি কেমন? ফাড়া মাথা নিচু করে ছোট্ট করে বলে, রূপবান। শুদ্ধ হেসে ফেলে, হাত বাড়িয়ে ফাড়ার চোখে লেগে থাকা পানি মুছে দিয়ে বলে, ফাইজ দাঁড়িয়েছে, যাও। তুমি খেয়ে যাবে না? রেস্টুরেন্টে খেয়ে নেব, তুমি তোমার হাতকে আপাতত রেস্ট দাও। আমি আবদার করা শুরু করলে তোমার হাত দুটো রেহাই পাবে না। ফাড়া আর কিছু বললো না, চুপচাপ গাড়ি থেকে নেমে যায়। শুদ্ধ গাড়ির জানলা দিয়ে ফাইজের দিকে তাকালো, গলায় উঠে বলে, ইস, ইনিয়ার লাভারটা আমাকে কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে। ফাইজ কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ পাত্তা দিল না, গাড়ি স্টার্ট দিল। ফাড়ার উদ্দেশ্যে বলল, ফাড়া পাখি, বহুত ভালোবাসি তোমায়। শুদ্ধ এভাবে বলে ফাড়া লজ্জা পায় ভাইয়ের সামনে। ফাইজ আওয়াজ করে বলে, নির্লজ্জ বাদর। শুদ্ধ গাড়ি থেকে বেরিয়ে এক পা গাড়ির বাইরে রেখে, পা গাড়ির উপরে রেখে গলা উঁচিয়ে বলে, আহারে লজ্জাহীন শোনা, লজ্জার ঠেলায় এখনো ভার্জিন। আমার বোনটার কপাল কি পুড়িয়ে দিলাম নাকি? ফাইজ বিব্রত বোধ করলো। একে কথা কথা বলাই ভুল হয়েছে। কটমাট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। ডান হাতে জুতো খুলে শুদ্ধর দিকে ছুরি মারলে শুদ্ধ দ্রুত গাড়ির ভিতরে বসে গাড়ি ঘুরিয়ে নেয়। শুদ্ধ বাসায় লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। চিন্তিত কণ্ঠ পেলে, ফাড়া কেমন আছে? শুদ্ধ জুতো খুলে লোকটো দরজা আটকে তার মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি বেশি ভেবেছিলাম মা, ও ঠিক আছে, টেনশন করো না। টিনা বেগম আর কিছু বললেন না, চুপচাপ ঘরের দিকে নিলে শুদ্ধ পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, আমার উপর রাগ করেছো মা? টিনা বেগম মৃদু হাসলেন, ডান হাতটা বাড়িয়ে পিছন থেকে শুদ্ধর গালে হাত রেখে বলেন, সন্তানরা ক্ষমা চাইলেও না চাইলেও মায়েরা ক্ষমা করে দেয়। সেখানে আমার ছেলে তো আমার কাছে কত করে ক্ষমা চেয়েছে, আমি কীভাবে রাগ করে থাকবো? শুদ্ধ মৃদু হাসলো মায়ের কথায়। টিনা বেগম উল্টে ঘুরে শুদ্ধকে নিয়ে সোফায় বসলেন। শুদ্ধ প্রশ্নার্থক চোখে টিনা বেগমকে চিন্তিত কণ্ঠে বললেন, ফাইজ ওর বাবা মা মানবে তোকে? জানিস না ওরা কত উঁচু পরিবার? তুই তোর সেই ফেলে রাখা ব্যবসায় একটু হাত লাগা ভালোভাবে। শুদ্ধ তার মায়ের কথা বুঝলো, তার মায়ের চিন্তা ভাবনা পছন্দ হলো। সে তো মায়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে, ব্যবসা ফেলে রাখিনি তো, তোমার ইচ্ছে আমরা আমার গাড়ি থাকবে, আমি ব্যবসায় হাত লাগিয়ে তোমার এই ইচ্ছে পূরণ করছি। তোমার আরও হাজারখানেক ইচ্ছে আমাকে জানিও, আমি পূরণ করে দেবো। কিন্তু আমার স্ট্যাটাস দেখে কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার হাতে তার মেয়ে তুলে দেখ, আমি এসব চাই না মা। টিনা বেগম এগিয়ে এসে বলে, তুই ইরফানকে দেখেও তো শিখতে পারিস, ওর বাবার ব্যবসাটা পুরোটা দেখে, তুই এত অলস কেন? শুধু তার মায়ের হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনো মা, ব্যবসা করলে কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু এটা আমি চাই না। যা আছে অনেক, বাকি সময় তোমাদেরকে সবাইকে হাসাই, এতে আমার অনেক ভালো লাগে। আর ভাড়া খুব লক্ষ্মী মেয়ে, বুঝেছো? ও যত যত ফ্যামিলি থেকে আসুক না কেন, আমার যা আছে তা দিয়েই মানিয়ে নিব। তোর কি উচিত? ওর ইচ্ছেগুলো পূরণ করা। ইচ্ছে যদি উঁচু লেভেলে হয় তখন তো টাকা লাগবে। আমি তো চুরি করতে বলছি না, শুধু সামান্য পরিশ্রমী হতে বলছি। শুদ্ধ ভাবলো তার মায়ের কথা, কিন্তু একটু পর বললো, তুমি ভুল বলনি। কিন্তু ভাড়া আগে আসুক আমাদের কাছে, তখন যদি ও ভালোবাসার খাতিরে তোমার মতো ইচ্ছে পোষণ করে, তাহলে না হয় পরিশ্রমী হওয়া যাবে। আপাতত এভাবেই থাকে। টিনা বেগম হতাশ ভঙ্গিতে বলেন, তুই কি ব্যবসায় হাত লাগাবি কি না? শুদ্ধ অলস ভঙ্গিতে বলল, আমার হাত তো লাগানো হয়েছে, কিন্তু হাত নড়াচড়া করতে ভালো লাগে না, আপাতত একটু রেস্ট নিই মা। আমার কাঁধে কত বড় দায়িত্ব, সবাইকে জ্বালানোর দায়িত্ব কি তুমি কম মনে করো? আর ইরফান এসব কোনো দায়িত্ব আছে? ও তো আরামসে মুখ পেঁচার মতো করে রাখে আর ব্যবসায় টাইম দেয়। তিনি বেগম হতাশ হলেন, এই ছেলেটা জীবনেও শুধরাবে না। তার এদিক থেকে মন খারাপ হলে স্বামীর মেয়েটাকে সন্ধ্যার পরেই তার চাচা এসে নিয়ে গেছে। স্বামী নিজেই কল করেছিল এই শহরের বাড়িতে, সেখানেই থাকবে। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে স্বামীকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছিলেন। তার ভুলের জন্য মেয়েটা কষ্ট পেয়েছে। তিনি বেগম মন থেকে দোয়া করেন স্বামী যেন খুব ভালো থাকে।
সকাল সকাল মায়েরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়, এরপর একটু হাঁটাহাঁটি করে সোফায় বসে বই পড়ছিল। ইরফান ঘরে নেই। মায়েরা আজ বাংলা গদ্যের দুটো বই পড়ে দুটো পদ্য বই। এরপর বইটি নিয়ে উঠে দাঁড়ায় মায়েরা। টেবিলের উপর গোছানো বইগুলো মাছ থেকে ফিজিক্সের বইয়ে চোখ বুলায়। মায়েরা মাথা ঘুরে, কিছুই তো বুঝতে পারে না। মায়েরা একদম পেছনে ইরফান গম্ভীর করে দাঁড়িয়ে বলে, কী করছো? মায়েরা মনোযোগ পুরোপুরি বইয়ে থাকায় হঠাৎ আওয়াজে মেয়েটা ভয় পেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। ফলস্বরূপ টেবিলে থেকে পা গিয়ে ধাক্কা খেয়ে মৃদু আত্মনাদ করে ওঠে। ডান পা উঁচু করে ডান হাতে পায়ে দুটো নখ চেপে ধরে। ইরফান দ্রুত মায়েরাকে টেবিলের উপর বসিয়ে রেখে, মায়েরা যে পা ধরে আছে সেই পা নিজের বাম হাতের তালুর উপর নেয়। এরপর দেখার চেষ্টা করে কোথায় লেগেছে। মায়েরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ইরফানের দিকে। দ্রুত ইরফানের হাতের উপর থেকে পা সরিয়ে নিতে চাইলে ইরফান মায়েরার পা টেনে ধরে। রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা অসহায় মুখ করে ইরফানের দিকে তাকায়। ইরফান ধমকে বলে, স্টুপিড, তুমি অপুষ্টির পেশেন্ট। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সে ব্যথা পেয়েছে আর এই লোক তাকে ধমকাচ্ছে, খাবিস লোক একটা। এসব রেখে অসহায় মুখ করে বলে, আমি পায়ে ব্যথা পেয়েছি। ইরফান দ্রুত এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে মুভি স্প্রে করে আনে। এরপর মায়েরার পা বাঁ হাতের তালুতে নিয়ে মায়েরার আঙুলে কয়েকবার স্প্রে করে। এরপর মায়েরার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে যাবে। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হাতের স্প্রেটি ড্রয়ারে রেখে এসে মায়েরার দিকে তাকে বলে, নেক্সট ডে থেকে তোমার হোম ডিউটি আসবে, ডোন্ট ওয়ারি। মায়েরা তার ব্যথা পাওয়া ওড়নাটা ডান পাটি বাম পায়ের উরুতে রেখে ডান হাত পায়ের গিরার উপর তুলে রেখে ভুলে রাখা বাম পা দোলাতে দোলাতে বলে, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইরফান মাথা নিচু করে তার ডান পায়ের দিকে চেয়ে আছে। তার হাঁটু বরাবর এ পর্যন্ত মায়েরা নাচানো কতবার যে বাড়ি খেয়েছে এই স্টুপিডের হুঁশ নেই। মায়েরা ইরফানের কথায় পাত্তা না দিয়ে রেগে বলে, আপনি নিচে কি দেখছেন? আমার কথাটা শুনুন। কথা বলতে বলতে একটু নিচু হয়ে চোখ নামিয়ে দেখলো চোখ বড় বড় হয়ে যায়, পা নাড়ানো অটোমেটিক থেমে যায়। সে ভেবেছিল এই টেবিলেরই একটা অংশ। ইরফান মায়েরার দিকে তাকায়। মায়েরা ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। মিনমিন করবে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফানকে চুপ থাকতে দিকে তার দিকে তাকিয়ে থাকতে দিকে মায়েরা চোখ নামিয়ে নেয়। ডান হাতের বুড়ো আঙ্গুলে কিছু অংশ মুখে নিয়ে ভাবছে কি করবে তাকে। এই লোকটা সামান্য কথা বলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিচ্ছে, সেখানে তো লাথি দিয়েছে লোকটাকে। ভাবতে মায়েরা নিজেরই কেমন যেন লাগলো। ইরফান ঝট করে মায়েরার মুখে থাকা আঙুলটি বের করে তার মুখে নিয়ে দাঁত বসায়। মায়েরা চেঁচিয়ে উঠে, অসহায় কণ্ঠে বলে, আমার আঙুল ছাড়ুন, উফ, ভেঙে গেল। ইরফান ছাড়ল না, মায়েরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ইতিমধ্যে মায়েরা চোখের পানি জমে গেছে। মেয়েটা বাম হাতে ইরফানের গলায় একটা খামচি দেয়। ইরফান তবুও ছাড়ল না। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুক্ষণ পর মায়েরা আঙুল ছেড়ে গম্ভীর গল্প বলে, ইটস ইয়োর পানিশমেন্ট। মায়েরা বাঁ হাতে ডান হাতের আঙ্গুল চেপে ধরে ইরফানের দিকে চেয়ে বলে, আপনার পায়ে আমার পা একটুখানি লেগেছে বলে এমন করবেন, পাষাণ লোক একটা। ইরফান ভুরু কুচকে বলে, এর জন্য পানিশমেন্ট দেয়নি। মায়েরা অবাক হয়ে বলে, তাহলে আমি কি করছি? মায়েরা ঠান্ডা গলা বলে, সিডিউস করার পানিশমেন্ট। মায়েরা অদ্ভুত চোখে চেয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের চোখে চোখ পড়লে মায়েরা চোখ নামিয়ে, সে তো ঠিকঠাক আছে। ইরফান মায়েরার গলায় বিদ্যমান তিলটা ডান হাতে বুড়ো আঙ্গুল দিয়ে বুলিয়ে দিচ্ছে। ভাবছি এটা তোমার বডি থেকে উঠিয়ে ফেলবো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার এক্সপ্রেশনে ডান দিকে ঘাড় বাঁকিয়ে বাঁ হাতের বাম গাল চুলকে আড়ালে ঠোঁট পাকিয়ে সূক্ষ্ম হাসে। এরপর নিজেকে স্বাভাবিক করে ভুরু কুচকে বলে, কি বলতে চাও? ফার্স্ট বলো, আমার ভার্সিটি আছে। মায়েরা কিছু মনে পড়তে জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, ও হ্যাঁ, আপনাকে কষ্ট করে টিউটর দিতে হবে না। আমি একটা কোচিংয়ে পড়তে চাই আমার বান্ধবীর সাথে। বাসায় টিউটরের চেয়ে কলেজের শেষে পড়লে টাকাও কম লাগবে। আমি ওখানে পড়তে চাই। ইরফান গম্ভীর করল, নো, বাসায় পড়বে, ইটস ফাইনাল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মায়েরা বলে, আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি। ইরফান মায়েরার সামনে দাঁড়িয়ে ভুরু কুচকে বলে, নো ডেট, এসব ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা মুখ বাঁকায়। ভালো কথা বললেও থাপ্পড় দিতে চায়। কিছু একটা মনে পড়তে মায়েরা উৎফুল্ল হয়, জানেন আমি এসএসসিতে বৃত্তি পেয়েছি। ইরফান গম্ভীর করে বলে, আই নো। মানে মন খারাপ হলো। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার
দিয়ে দিব। আমাদের গ্রামে GPA 5 পাওয়ালে মিষ্টি খাওয়া হয়। ইরফান ভুরুকুচকে বলল, তুমি কাকে খাওয়াতে চাও? এই বাড়ির সবাইকে, আমি যাদের যাদের চিনি তাদেরকে, আমার ছোট্ট ভাইকে। ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে সূক্ষ্ম এসে ছোট করে বলে, ওকে আনিয়ে দেবো। মায়েরা মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধ তার মাকে ইরফানদের বাসায় রাখতে এসেছে। স্বামীও চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলছে। একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছিল। অকারণে মেয়েটা কষ্ট পেয়েছে, কিন্তু তার কি করণীয় ছিল? ফারাকে নিয়ে তো চিন্তার শেষ নেই তার। ইরফানের দাদি টিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে, কেমন আছিস টিনা? টিনা বেগম তার ফুপুর দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো ফুপু, তোমার শরীর কেমন আছে? একদম ভালো। ভালোই বলে তো এলাম, তোরা যাবি না? এরপর শুদ্ধর দিকে তাকিয়ে বলে, আজ তোমার আসার সময় হলো? শুদ্ধ এগিয়ে গিয়ে তার গ্রান্ডমাকে পিছন থেকে জড়িয়ে ধরে, আহা গো, আমার সুন্দরী সুইট প্রথম বউ, এত সুন্দর বউয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে তাহলে কি বিশ্রী ব্যাপার, বুঝতে পারছো? এই তো তুমি এসেছো, শোনার পর থেকে নিজেকে হ্যান্ডসাম প্রিপেয়ার করেছিলাম। শুদ্ধর কাণ্ড দেখে টিনা বেগম সহ রুমা নেওয়াজ তারিক নেওয়াজ হাসছেন। শুদ্ধ দাদি শুদ্ধর কান ধরে, ও মা তাই নাকি ডার্লিং? কিন্তু তোমাকে তো একটুই হ্যান্ডসাম লাগছে না। মায়েরা কলেজের বোরখা পরে ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের দাদির কথা শুনে শব্দ করে হেসে বলে, শুদ্ধ ইনোসেন্ট ফেস বানি বলে, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারলে গ্রান্ডমা? আমি কত হ্যান্ডসাম জানো? তুমি কল্পনাও করতে পারবে না আমার সৌন্দর্য নিয়ে। কথাটা বলতে বলতে দেখলো ইরফান সিঁড়ি বেয়ে নামছে। তার কান থেকে গ্রান্ডমা হাতটা সরিয়ে মায়েরার দিকে তাকিয়ে মিটমিটে হাসছে। মায়েরা, আমি হ্যান্ডসাম নই বলো? মায়েরা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। মেয়েকে এসে বলে, জি ভাইয়া। শুদ্ধ হেসে বলে, কতটুকু সুন্দর একটু বর্ণনা করে বোঝাও তো মায়েরা। মায়েরা বিব্রত বোধ করে। শুদ্ধ ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে। গট গট পায়ে এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়িয়ে শুদ্ধর উদ্দেশ্যে দাঁতে যাচ্ছে বলে, লাইক বাদরের 3 নম্বর বাচ্চা। শুদ্ধ ভোতা মুখ করে তাকায়। ইরফান এর কথা সবাই শব্দ করে হেসে ওঠে। মায়েরা নিজেও হেসে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাড় ঘাবিয়ে বাঁকিয়ে গম্ভীর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সবাই হাসছে। এই লোকের হাসতে কি প্রবলেম? তার ইচ্ছে করলো দু হাতে ইরফানের মুখের ভেতর দিয়ে দুপাশ থেকে টেনে ধরতে। ছোটবেলায় তারা এমন করতো। কথাটা ভাবতে মুখ চেপে আবার হাসতে লাগলো। ইরফান বিড়বিড় করে বলে, স্টুপিড। ভার্সিটি প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশ করে শুদ্ধ। গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবার মাঠের কোণায় দাঁড়ানো হাস্যোজ্জ্বল ফাড়ার মুখের দিকে তাকায়। তার মুখে হাসি ফুটে ওঠে। গাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ায়। পাশে ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায়। শুদ্ধ ফাড়ার দিকে এগোয় না, অফিস রুমে দিকে পথ ধরে। তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে। ইরফান পিছু পিছু যেতে পিছু ফিরে আরেকবার ফাড়ার দিকে তাকায়। ফাড়ার পরনে কাপড়ের দিকে তাকালো। অনেক বেশি কেয়ারফুল কি? ব্যবসা ছাড়া ফাড়াকে ভালো রাখতে পারবো? ইরফান 2 বছর আগে কিভাবে জানে মায়েরা মিলেনিয়ার হতে চায়? শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকে ইরফানের প্রস্থান দেখে। ইরফানের কথাটা তার পুরো মাথার উপর দিয়ে গেল। চোখ ঘুরিয়ে ফারাকে খুঁজলো, দেখলো নেই। ক্লাসে গিয়েছে হয়তো। তার ক্লাসে আর 10 মিনিটের মতো টাইম আছে। ফোনে ফাইজের কল আসাতে শুদ্ধ কল রিসিভ করে কানে দেয়। সে ফাইজকে কল দিয়েছিল, রিসিভ করেনি, এখন ব্যাক করেছে। কিছু বলবি? শুদ্ধ মিটমিট করে হেসে বলে, ইনা লাভারের নাম্বার নিবি না? ফাইজ বিরক্ত খণ্ডে বলে, তুই ওর গলা ধরে বসে থাক শালা। যা বাদর। শুদ্ধ মুখ ছোট করে বলে, দেখ, তোরা সবাই আমাকে এভাবে বাদর ডাকতে পারিস না। আমার তো একটা পেস্টিজ বলে কিছু আছে। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ হেসে বলে, তুই কি আমার থেকে কিছু শিখছিস শোনা? আমাকে আমার ফাড়াকে কেড়ে নেওয়ার ভয় দেখালি কেন? শোন, ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না। ফাইজ আসমান মনের মতো করে, বিশ্বাস কর একটুও মানায় না সব ডায়লগ তোর মুখে। শুদ্ধ হাসলো একটু সিরিয়াস হয়ে বলে, আমি বিজনেসম্যান করতে চাই না ফারাজ, যার একটা চাকরি করতে চাই। ফাইজ অবাক হলো, মানে? আমি আমার বিজনেসের পাশাপাশি তোর বিজনেসে তোকে অনেক হেল্প করছি, ভুলে গিয়েছিস? শুধু হতাশ কণ্ঠে বলে, আমার ভালো লাগে না। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সেই হিসেবে আরেকটু উপরের জায়গায় আছি আমি, এটাই অনেক। ফাইজ গম্ভীর স্বর বলে, ফাড়া মানাতে পারবে না। তুই এসব কথা বাদ দিয়ে কাজ কর, রাখছি। শুধু ভুরু কুচকে বলে, আমি করবো না বিজনেস, আমার ভালো লাগে না, এত টাকা লাগবে না আমার। ফাইজ বিরক্ত কণ্ঠে বলে, আমার বোনকে লাগবে, ভালো না লাগলে
এটা কেমন? এসব ফালতু চিন্তা বাদ দিয়ে টাইম লস করিস না, কাজ কর যা। শুদ্ধ রেগে বলে, আমি করব না, এটাই ফাইনাল। ফাইজ রেগে বলে, তাহলে আমার বোনকে ভুলে যা, বলে কল কেটে দেয়। শুদ্ধ চোখে মুখে বিস্ময়। ফাইজের বিয়ে আরও খারাপ লাগলো। মানে ফাইজ তাকে কোটিপতি বানিয়ে তার হাতে তার বোনকে তুলে দিচ্ছে, কিন্তু সে তো চায় না। বিরক্তি লাগে কেন যেন। বাবার কথা মনে পড়ে, হালকা হালকা মনে পড়ে। তখন তার বয়স 7 বছর হবে। গরমকালে তার বাবা প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরত বিকেলবেলা। ঘেমে নেমে একাকার হয়ে থাকতো। শুদ্ধ খেলা রেখে দৌড়ে বাবার কাছে আসতো, পানি এগিয়ে দিত, টেবিলে ফ্যান চালিয়ে দিত, কারেন্ট না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করতো। তার বাবা স্নেহে হাত মাথায় বুলোতো। একদিন হঠাৎ মানুষটা চলে গেল। শুদ্ধর আর বাবা ডাকটা হারিয়ে গেল। শুদ্ধ আর খেলতে যেত না। খেলার মাঝে বাবাকে দেখে দৌড়ে আসা হবে না। আর সে বাবার পরা লুঙ্গিগুলো ছোটবেলায় সে গুছিয়ে রেখেছিল। সবাই বলতো মানুষে দিয়ে দিতে, শুদ্ধ দেয়নি। বেশি জোর করলে কেঁদে কেঁদে বলতো তার বাবার কাপড় সে পরে বড় হবে। সত্যিই সে পড়েছে। তার বাবা 3টি লুঙ্গি, 3টি ফতুয়া। অনেক বিলাসিতা তো তাদেরও ছিল না। 3টি লুঙ্গি ফতুয়া শুদ্ধ আলমারিতে খুব যত্ন করে তুলে রাখা। মাসে 1 থেকে 2 দিন এটা পরে। কথাগুলো ভাবতে চোখ জোড়া কখন যে ভিজে এসছে বুঝতে পারেনি। গ্রামের বাড়িতে তার বাবার কবর। তার মাকে এই জন্য এখানে একবারও আসতে বলতে পারে না। সে নিজেও তো পারবে না। সেই গ্রাম ছেড়ে কী করে আসবে? সেখানে তার বাবা শুয়ে আছে। ফোন পকেটে রেখে দু হাতে চোখ ডলে স্বাভাবিক করে নিল। এরপর ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাস শেষ করে শুদ্ধ ইরফানের রুমে আসে। ইরফানকে দেখল না, চুপচাপ গিয়ে বসলো একটা চেয়ারে। এরপর চোখ বুঝলো ভালো লাগছে না। কিছুক্ষণ পর ইরফান তার রুমে এসে শুদ্ধকে দেখে ভুরু কুঁচকে কিছু না বলে তার চেয়ারে বসে আসে। শুদ্ধ চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে একটা কিছু করছিল। শুদ্ধর দিকে একবার তাকিয়ে আবারও ফোনে মগ্ন হয়ে থাকে কিছুক্ষণ। এরপর ফোন ডেস্কের উপর রেখে শুদ্ধর দিকে তাকায়। এই রেডিও চুপ থাকায় ইরফান ভুরু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে দুহাত গুজে চোখ বুজেছে। ইরফান গম্ভীর করে বলে, হোয়াট হ্যাপেন? শুদ্ধ চোখ মেলে তাকায় ইরফানের দিকে। গালে হাত দিয়ে বলে, বউকে ভালো রাখতে, সুখী করতে কত টাকা লাগে রে ইরফান? ইরফান ভুরু কুঁচকে বলে, লটস অফ মানি। একটু থেমে বলে, সে যখন যা চাইবে এটা সেকেন্ড টাইমও চাওয়ার আগে সব কিছু তার সামনে এনে দেওয়া প্রয়োজন। কিছু একটা চুজ করলে তার বিকল্প আরও অনেকগুলো তার সামনে হাজির করা প্রয়োজন, যেন সে পিছু ফিরে না তাকায়। যেটি নিয়েছে এটার মতো ওটাও সুন্দর। এই ভাবনা ভাবার টাইমও সে তার পার্সনকে দিয়ে ভাববে। সে না চাইতেও তার হাজব্যান্ড তাকে তার পছন্দের সব কিছু এনে দেবে। দ্যাটস ফিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই ফিলিংস মানি ছাড়া ইম্পসিবল। সে মাটিতে হাঁটতে হাঁটতে বোর ফিল করতে করতে হাজব্যান্ডের আকাশে উঠতে নিয়ে যাওয়া অ্যাবিলিটি থাকতে হবে। সে আফসোসের শ্বাস ফেলার সময়টা হাজব্যান্ডের দিকে কৃতজ্ঞতার চোখে তাকাবে। দিস ইজ কল হ্যাপিনেস। অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য যেটা প্রয়োজন হলো মোটা মানি। আর মানি অ্যারেঞ্জ করতে প্রয়োজন আর লটস অফ হার্ডওয়ার্ক। বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের ভালোবাসা সংজ্ঞা দিল না। হ্যাঁ তাই তো, কিন্তু ইরফানের সাথে তার ভাবনা তো মিলল না, একদমই না। নিজেকে সামলে পেলে, আমি জানি তুই এসব ভালোবাসার সংজ্ঞা বলি, কিন্তু আমার মনে হয় ভালোবাসা শুধু শখের পূরণ না। কখনো কখনো শখ বিসর্জনের মাঝে ভালোবাসা নিহিত থাকে। তুই বললি বউ কিছু পছন্দ করলে তার বিকল্প অনেকগুলো জিনিস সে চাওয়ার আগে তার সামনে হাজির করতে, কারণ কখনো সে পিছু ফিরে আফসোস করবে না। সেই সময়টা সে যেন এটা ভাবে, আহা আমার বরটা এত ভালো কেন, না চাইতে সব কিছু এনে দেয়। আমি বলছি না হাজব্যান্ডের এসব ভালোবাসা মিশে থাকে, অনেক ভালোবাসা মিশে থাকে এখানে, কিন্তু বউ কোনো কিছুর অভাবে আফসোস না করে যখন স্বামীর হাতটাই আঁকড়ে ধরে, সেখানে তো কম ভালোবাসা মিশে থাকে না। সবসময় পছন্দের জিনিস সে পাশাপাশি বিকল্প জিনিস এনে দিলে সেখানে সুখ বয়ে আনে না। কখনো কখনো অনেক লোভনীয় জিনিসের মাঝ থেকে হাজব্যান্ডের ভালোবাসা একটা সস্তা জিনিস এনে দিলে সে নারী তার হাজব্যান্ডকে ভালোবাসবে। আর তার কাছে এই সস্তা জিনিসটা অনেক লোভনীয় হয়ে যায়। এটাকে সুখ বলা হয়। এর জন্য টাকার প্রয়োজন না, প্রয়োজন হয় সুন্দর মনে। ইরফান চেয়ারে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এরপর সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, ইউ আর রাইট, বাট আই অ্যাম নট রং। ইনফ্যাক্ট আই অ্যাম ইভেন মোর রাইট দ্যান ইউ। তোর কথা সঠিক, তবে আমার কথাটা ভুল নয়, বরং তোর কথার চেয়ে বেশি সঠিক।
একটু থেমে ইরফান আবারও বলে, ফর এক্সাম্পল, ওয়েব সিক হলে অনেক বড় বড় ডিজিজ দেখা গেল, এর ট্রিটমেন্ট করাতে অবভিয়াসলি টাকা দরকার। যদি টাকা না থাকে দেন ট্রিটমেন্টের অভাবে সে মারা যাবে। সো মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ওয়াইফের অনেক সিক হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিতে হবে, সিচুয়েশন ক্রিটিক্যাল। বাংলাদেশের সবচেয়ে ভালো হাসপাতালে নিতে হবে তাকে নেক্সট 1 ঘন্টার মাঝে। সিক ওয়াইফের সবচেয়ে ভালো হসপিটালের ডিসেন্ট মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। হোয়াট হ্যাপেন? এখন উপায়? কথাটা শুনে ইরফান শুদ্ধর দিকে চেয়ে আছে, শুদ্ধ ভুরু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, ইনস্ট্যান্ট হেলিকপ্টার প্রয়োজন, বিকজ হেলিকপ্টার ছাড়া তাকে বাঁচানো পসিবল না। সেই সস্তার জিনিস নিয়ে সুখী হতে গেলে আগে হেলিকপ্টার দিয়ে তাকে বাঁচাতে হবে। এর জন্য মানি প্রয়োজন। মানি ইজ পাওয়ার, ইটস ট্রুথ। কথাগুলো বলে ইরফান একটু থামে, শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে থেকে গম্ভীর গলা বলে, সামটাইম মানি ইজ লাভ। শুদ্ধর কাছে উত্তর নেই। ইরফান শুদ্ধর অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে ফোনে মগ্ন হয়। ইরফান একটু পর আবার মাথা তুলে শুদ্ধের দিকে তাকায়, কিছু একটা ভেবে বলতে শুরু করে, নো নো টেনশন, তোর কথাগুলো 100% রাইট। তোর কথাগুলো লাভের বেসিক পার্ট, আমি মানি এটা। এই টপিক ডেফিনেশন দিতে গেলে শেষ করা যাবে না। এই চ্যাপ্টার ক্লোজ রাখলাম, যেহেতু টাকা চ্যাপ্টার নিয়ে আক্স করলে তাই এটা নিয়ে বললাম। ধরে নিলাম ওয়াইফের কোনো ডিজিজ হয়নি, বাট আমার হাতে ওয়ে থাকা টাকা ইনকাম না করে বসে থাকা উচিত নয়। কারণ তুই টাকা ছাড়া ওয়াইফের অনেক ইচ্ছা পূরণ করতে পারবি না। দ্যাটস তোর নিজে গিল্টি ফিল হবে। তুই কেন বসে বসে টাইম ওয়েস্ট করবি? সেই টাইমটায় টাকা ইনকাম করলে তোর বউকে তুই বেস্টটাই এনে দিতে পারবি। তোর বউ সস্তা জিনিস নিয়ে সুখী হবে, ওকে মেনে নিলাম, বাট একবার হলেও তার লোভনীয় জিনিসের উপর চোখ পড়বে। ওই জিনিসটা হাতের কাছে পেলে মুখে হাসি ফুটবে। তার মুখে হাসিটুকু ফোটাতে তুই যখন হার্ডওয়ার্ক করবি সেটাও লাভ হবে। এসব বললাম যার টাকা ইনকাম করার সোর্স আছে, তবে বসে থাকা বেমানান। বাট ইউ আর ডিফারেন্ট, বিকজ আই অ্যাম উইথ ইউ। একবার শ্বাস ফেলে ইরফান আবারও বলে, যদি কেউ অনেক ট্রাই করার পর টাকা ইনকামে ফেল করে, দ্যাট সেই ওয়াইফ মানিয়ে নেবে। ইটস কল লাভ, ইটস ট্রুথ, জাস্ট লাইক দ্যাট। ঠিক তেমনই হাজব্যান্ডের ওয়াইফের সব ইচ্ছে পূরণ করে তার বেস্টটা দিয়ে ইনকাম করা বউকে কুইন করে রাখবে। ইট ইজ অল কল্ড লাভ। আই থিঙ্ক এভরি হাজব্যান্ডের ইচ্ছা তার বউকে কুইন বানিয়ে রাখা, সেটা সব কিছু দিয়ে, লাইক হার্টফেল্ট ইমোশন, হৃদয় অনুভূতি অ্যান্ড মানি। কথাগুলো বলে ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো, লম্বা লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে বলে, আমি আমার বাটফ্লাওয়ারকে টাকা হৃদয় অনুভূতি কুইন বানিয়ে রাখতে চাই। এরপর আবারও সোজা হয়ে বসে ইরফান, তারপর ফোনে কাউকে কল দিয়ে বলতে থাকে। শুদ্ধ বুঝলো কিনা, চুপচাপ শুনলো ইরফানের কথা, কিছু বলল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, একটা চেয়ার নিয়ে ইরফানের পাশে রাখা চেয়ারে, এরপর সেই চেয়ারে বসে ইরফানের কাঁধে মাথা রেখে চোখ বুঝলো। ইরফান ঘাড় বাঁকিয়ে শুদ্ধর দিকে ভুরু কুচকে তাকায়, চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? ইরফান শুদ্ধ নির্জীব গলে বলে, তোরা সব বড়লোকি মানুষ, তোদের হিসাব তোদের কাছে রাখ। আমি ভাই বিজনেস করব না, আমার ফাড়াকে লাগবে। কিন্তু ফাইজ বলছে বিজনেস না করলে ওর বোনকে নাকি আমাকে দিবে না, ভুলে যেতে বলছে। ইরফান ভুরু কুচকে বলে, তুই বিজনেস করবি না কেন? শুদ্ধ ওভাবে মুখ বুজে বলে, আমার ভালো লাগে না। ইরফান গম্ভীর হলো, ওকে ফাইন, করতে হবে না। শুদ্ধ একটু হাসলো, ইরফানের কথাটা সরাসরি ফাইজকে কল করলো। কল রিসিভ হওয়ার সাথে সাথে ইরফান গম্ভীর হয়ে বলল, তুই শুদ্ধকে কেন বলছিস ও ভাড়াকে ভুলে যায়? ওপাশ থেকে ফাইজের কপালে ভাঁজ পড়ে। সে কিছু বলার আগে ইরফান রাগান্বিত স্বরে বলে, ওর বিজনেস ভালো লাগে না, ও করবে না, সিম্পল। তুই কেন বলবি ভাড়াকে ভুলে যেতে? তোর কি স্মৃতিশক্তির লোপ পেয়েছে? ও, ওকে ফাইন, আমি তোকে মনে করে দিছি, শুদ্ধ ভাই একজন জলজন্ত বেঁচে আছে, অ্যান্ড হিল বি এবল টু হ্যান্ডেল এভরিথিং, আন্ডারস্ট্যান্ড? একটু থেমে শ্বাস ফেলে চিবি চিবি বলে, তোর কি আমাকে ভিখারি লেখে? তোর বোনের কত চাওয়া পাওয়া আছে, আমি ইরফান নেওয়া সব মিটিয়ে দেওয়ার পরেও তোর বোন হাবুডুবু খাবে। তুই কোন সাহসে শুদ্ধ ওকে বললি ফাড়াকে ভুলে যেতে? শুধু চোখ বড় বড় করে চেয়ে আছে ইরফানের দিকে, কোন মাথা পাগলের কাছে তার দুঃখ প্রকাশ করে ফেলছে। হায় হায়, সব গেল। শুধু চেয়ার থেকে দাঁড়িয়ে ইরফানের কান থেকে ফোন টেনে নিতে চাইলে
ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাইরে থাম, তোর পায়ে পড়ি, চুপ হয়ে যা মেরি বাপ। ইরফান শুদ্ধর কথা শুনল না, বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইজ ওপাশ থেকে কিছুতেই বলার সুযোগ পাচ্ছে না বেচারা। এতক্ষণ পর একটু সুযোগ পেয়ে বলে, ইরফান তুই আমাকে ভুল বুঝছিস, আমি রেগে বলেছিলাম আমার কথা। ইরফান ফাইজের কথাটা শেষ করতে পারে না, চিৎকার করলে, রাগমাই ফুট, তোর সাহস কি করে হলো ওকে এসব ফালতু কথা বললে? শুধু ভেবে হালুয়া, এ রাগ করছে সেটা কিছু না, অন্যের রাগ বলছে রাগমাই ফুট। হায়! এসব রেখে ইরফানের পিছনে দাঁড়িয়ে জোর খাটিয়ে ইরফানের কান থেকে ফোনটা সরিয়ে কেটে দেয়। ইরফান রেগে বলে, তোর প্রবলেম কি? তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? শুদ্ধ হঠাৎ ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান এক পা পিছিয়ে যায়, রাগ কমেছে বোধহয়। শুদ্ধ শব্দ করে হাসছে। ইরফান ভুরু কুচকে নেয়। শুদ্ধ ইরফানের হাত ছেড়ে হাসতে হাসতে ইরফানের চেয়ারে বসে পড়ে। ইরফান বিরক্তিতে চোখ চেয়ে আছে। শুদ্ধ হাসি থামছে না। ইরফান রেগে বলে, পাগলের মতো হাসছিস কেন, কি প্রবলেম? শুদ্ধ বেশ কিছুক্ষণ পর হাসি থামে, মুখে মিটমিটে হাসি। লম্বা করে শ্বাস টেনে বলে, ভাই আমি ভাবতাম তুই শুধু মায়ের জন্য মাথা খারাপ ছিলে, কিন্তু এখন মনে হচ্ছে সামথিং সামথিং। ইরফান ভুরুকুচকে বলে, হোয়াট? শুধু এই ব্যাপারে আর কিছু বলি না, বসা থেকে দাঁড়িয়ে বলে, ফাইজ মন থেকে বলেনি, আমি এটা বুঝেছিলাম, তবুও খারাপ লাগলো তোকে বলছি। ওকে ফাও কথা শুনলে, সর দেখি ওর কাছে যাই। ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের রুম থেকে বেরিয়ে যেতে যেতে গিয়েও দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে দেখলো ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছে। শুদ্ধ মিটমিট করে হেসে ডাকলো, ইরফান শোনা। ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ মেলে তাকায়। শুদ্ধ একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। ইরফান চোখে মুখে বিরক্তি। শুদ্ধ এটা দেখে বলে, ও মা গো, দূর থেকে হচ্ছে না, দাঁড়াও কাছে গিয়ে দিচ্ছি, তবুও কান্দিস না শোনা। ইরফান রেগে ডেস্কের উপর থেকে পেপার ওয়েটটা নিয়ে শুদ্ধ দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ দ্রুত ক্যাচ করে আফসোস করে বলে, মানুষের ভালো করতে নেই। ইরফান রেগে বলে, যাবি তুই? শুদ্ধ ততক্ষণে দরজা আটকে দেয়। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 8:20। মায়েরা মুখ ফুলিয়ে বেডের উপর বসে আছে। সে ইরফানের কাছে মিষ্টি চাইল, কিন্তু লোকটা তাকে মিষ্টি এনে দিল না। ভাবনার মাঝে ইরফান ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। মায়েরা দু হাঁটুর উপর কপাল ঠেকিয়ে রেখেছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফানকে। দুজনে চোখাচোখি করতে মায়েরা মুখ ফিরিয়ে নিয়ে বাম দিকে তাকালো। ইরফান ভুরু কুঁচকে নেয়। মায়েরা মুখ ফিরিয়ে নেওয়ার ধরন তার পছন্দ হলো না। ইরফান অপর পাশে গিয়ে মায়ের সামনে দাঁড়ায়। মায়েরা তার সামনে ইরফানকে দেখে আবারও ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। এদিকে এসে মায়েরাকে টেনে সোজা করে বসায়। ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাভেন? মায়েরা অভিমানী চোখে তাকায়। ইরফান মায়েরার দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলে, কী প্রবলেম, কথা বলছেন না কেন? মায়েরা গাল ফুলে বলে, আপনি মিষ্টি আনলেন কেন? আমি তো বলছি আপনাকে টাকা দিয়ে দেবো, তবু কিপটিমি করছেন। মায়েরা ইরফানের দিকে চেয়ে রইল। মায়েরা ইরফানের দিকে চেয়ে ইরফান গম্ভীর গেল, স্টুপিড, এনেছে মিষ্টি, 10 মিনিটে রেডি করো। মুহূর্তে মায়ের চোখে মুখে উৎফুল্লতা লেগে গেল, কিন্তু রেডি হবে কেন? অতঃপর কৌতূহল হয়ে প্রশ্ন করে, রেডি হবো কেন? ইরফান স্বাভাবিক বলে বলল, তোমার ভাইকে মিষ্টি খাবে না? মায়েরা ইরফানের কথা অবাক হলো, দ্রুত বলে, হ্যাঁ হ্যাঁ, ওর তো মিষ্টি খুব পছন্দ, আপনি এই রাতে গ্রামে যাবেন? ইরফান ওয়াশরুমে যেতে যেতে, ইয়া ফার্স্ট করো। মায়েরা ভীষণ খুশি হলো। সে তো দ্রুত বেড থেকে নেমে জলপাই কালারের একটা বোরখা পরে নিল, সেম কালারের হিজাব বেঁধে নিল। এরপর হিজাবের একটা নিচে কালো ক্যাপ দিয়েছে, ডান পাশে একটুখানি বেরিয়েছে, সেখানে ছোট ছোট সাদা রঙের কয়েকটা স্টোন বসানো, একটু অন্যরকম লাগছে দেখতে। এরকম দুটো ক্যাপ তাকে ইনাই দিয়েছিল। মায়েরা ছোট করে শুধু হিজাবটাই পরতো, আজকে ফার্স্ট এই ক্যাপগুলো ভালোই লাগছে। এর মাঝে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়েছে। মায়েরা ইরফানের দিকে হেসে তাকালো। ইরফান মায়েরার দিকে তাকালো, চোখ সরাতে গিয়েও সরল না, নতুনত্ব কিছু পেয়েছে বোধহয়। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার আগে রেডি হয়ে গেছি, আপনি দ্রুত আসুন। ইরফান মায়ের দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কি উৎফুল্লতা! বাড়ির কথা বলাতে এমন। ইরফান মায়েরাকে পাশ কেটে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে তার সামনে দাঁড় করায়। মায়েরার মাথার হিজাবটুকু কোনা কালো কাপড়টুকু টেনে বলে, এটা কি? মায়েরা দ্রুত তার মাথার ক্যাপ আটকে বলে, আরে কি করছেন, খুলে যাবে তো। ইরফান মায়ের দিকে তাকালো, গম্ভীর গলায় বলে, এটার নাম কি? মায়েরা ডান হাত কোমরে রেখে জবাব দেয়, এটার নাম ক্যাপ, হিজাবের নিচে পড়ে, তাহলে সুন্দর লাগে বুঝলেন। আমি গেলাম।
আপনি আসুন। কথাটা বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। ইরফান বিড়বিড় করে বলে, গার্লস ক্যাপ নাইস। মায়েরা নিচে নেমে দেখলো পুরো টেবিলে মিষ্টির প্যাকেট বুক করেছে। এত মিষ্টি এনেছে, হায় আল্লাহ। টেবিলে এক কোণে শুদ্ধকে আরাম করে মিষ্টি খেতে থেকে ভুরু কুচছিল। মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে, একটার পর একটা মুখে দিচ্ছে। মায়েরা চোখ বড় বড় হয়ে যায়। এভাবে খাওয়া দেখে তার নিজেরই কেমন গুলিয়ে আসে। এত মিষ্টি কীভাবে খায়? রুমা নেওয়াজ এগিয়ে এসে বললেন, শুদ্ধ আব্বু আরও দিব? শুদ্ধ প্যাকেটে থাকা শেষ দুটো মিষ্টি মুখে পড়ে চিপে চিপে উঠল। এরপর বলে, না মামি, পুরো হাফ কেজি খেয়েছি, আর আজ আর কিছু খেতে পারবো না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হাফ কেজি? একেবারে? শুধু চেয়ার থেকে উঠে বেসিনে হাত ধোয়। মায়েরা তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছোট ছোট করে বলে, কংগ্রাচুলেশন ভাইয়া। মায়েরা হাসতে পারল না। সে কখন কাউকে একেবারে এত মিষ্টি খেতে দেখেনি। শুদ্ধ টিস্যু দিয়ে হাত মুখ মুছে হেসে বলে, আমার মিষ্টি দেখে ভয় পাও না, আরও হাফ কেজি খেতে পারবো, একটু রেস্ট নিচ্ছি। ইরফান উপর থেকে নেমে মায়ের হাত ধরে বাইরে যেতেন কে। শুদ্ধ পেছন থেকে হেসে বলে, তোর বউ আমার মিষ্টি খাওয়া দেখে শখ পেয়েছে, তুই একটু করে স্পেশাল মিষ্টি দিয়ে দিস। ইরফান মায়েরার বাড়ির জন্য 10 কেজি মিষ্টি নিয়েছে। মায়েরা তার মাকে শুধু একবার জিজ্ঞাসা করলো সে কেমন আছে, আর কোনো কথা বলেনি। আপাতত তার ঘরে লাবিবকে কোলে নিয়ে বসে আছে মায়েরা। সামনে একটা বাটিতে 5টি মিষ্টি, যা লাবিব আরাম করে আপুর কোলে বসে খাওয়াতে ব্যস্ত। মায়েরা লাবিবের কাঁধে থুতনি রেখে লাবিবকে খাওয়াচ্ছে। চোখ জোড়ে পানি চিকচিক করছে। তার ভাইটা তার মাকে ছাড়া কি যে খারাপ লাগে, এই কথাটা কাকে বলবে সে? কেউ নেই শোনার। লাবিবের মুখ ভর্তি নিয়ে ঘাড় বাঁকিয়ে তার আপুর দিকে তাকে মিষ্টি হাসে। মায়েরা ডান হাতে ঝাপসা চোখ বুলে লাবিবের দিকে চেয়ে বলে, কেমন লাগে লাবিব ভাইয়া? লাবিব মুখে মিষ্টিটুকু চিবিয়ে নিতে নেয়। এরপর মায়েরার দিকে ঘুরে বসে দু হাতে মায়েরা গলা জড়াতে, অনেক মজা আমার আপু তুমি। মায়েরা দু হাতে নিজের ভাইকে জড়িয়ে নেয়। নিহালের আপু আমি। লাবিব সাথে সাথে মায়েরার গলা আরও শক্ত করে জড়িয়ে দিল। না, তুমি শুধু আমার আপু। মায়েরা মুখ টিপে হাসলো। নিহাল নামের আরেকটি ছেলে তাদের পাশের বাসায় থাকে। লাবিবের সামনে তাকে কোলে নিতেও পারতো না আগে। লাবিব কান্না করে দিত। তার কথা আপু এর কোলে সে শুধু থাকবে। লাবিব কিছু একটা ভেবে মায়েরা কোল থেকে নেমে দৌড়ায়। মায়েরা ডাকলো, সে শুনল না, দৌড় দিল। মিনিট 3 পরের মাঝে একটা খাতা এনে বেডের উপর রাখলো। মায়েরা চেয়ে আছে। লাবিব দুপা মেলে ধরে পায়ের উপর খাতা রেখে পেজ উল্টায়। মায়েরা গালে হাত দিয়ে দেখছে লাবিবের কাণ্ড। লাবিব কিছু একটা বের করে খাতার আঙুল দিয়ে মায়ের দিকে তাকে বলে, আপু দেখো, আমি আল লাভ তুমি। মায়েরা একটু নিচু হয়ে দেখলো পেন্সিল দিয়ে কাঁচা হাতে দুটো মানুষ এঁকেছে, একটা মেয়ে, তার কোলে একটা বাচ্চা। যদিও আঁকাতে পারেনি, তবে মায়েরা বুঝলো, মুখে হাসি ফুটলো উঠলো। লাবিব টেনে তার কোলে বসিয়ে বলে, এটা কীভাবে এঁকেছিস? লাবিব মন খারাপ করলো, আপু আমার কাছে আসে না, তাই আমি এঁকেছি। মায়েরা চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়ে পড়লো। লাবিবের গালে অসংখ্য চুমু খেয়েছে। এই যে আপু এসেছে, অনেক সুন্দর হয়েছে এটা, আবার আসবো আপু। আচ্ছা ভাইয়া। লাবিবের হাতে খাতা রেখে মায়েরার গলা জড়িয়ে ধরে বলে, আপু আবার আসবা, কি মজা। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে, ডান হাতে চোখে মুছে হাসি ফুটলো। এরপর বাটি থেকে তাকে মিষ্টি নিয়ে লাবিবের দিকে বলে, ম্যাজিক করে মিষ্টি খাওয়া। লাবিব মাথা উপর নিচ করে। মায়েরা হেসে তার মুখে অর্ধেক মিষ্টি ঢুকিয়ে নেয়। এরপর লাবিবের মুখে সামনে নেয়। লাবিব হেসে মায়েরার মুখে ধরে রাখা মিষ্টি বেরিয়ে থাকা অংশ থেকে কিছু অংশ কামড়ে মুখে নিয়ে দু হাত তালি দেয়, যেন এটাই তার কাছে বেশ মজার খেলা। ইরফান মায়েরার ঘরে এসে এই কাণ্ড দেখে বিস্ময় চোখে দেখে। মায়েরা লাবিবের দিকে চেয়ে মুখের মিষ্টিটুকু নিয়ে একবার মুখ নাড়াতে ইরফান ঝড়ের গতিতে মায়েরার কাছে এসে বা হাতে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান চোয়াল শক্ত, ডান হাতের 2 আঙ্গুলে মায়েরার মুখের ভিতর দিয়ে মুখ থেকে মিষ্টি বের করে নেয়। হাতের টুকু ছুঁড়ে ফেলে মায়েরার দিকে চেয়ে দাঁতে যাচ্ছে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা বিস্ময় দৃষ্টি থেকে ইরফানের দিকে চেয়ে আছে। লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে বলে, খুবই দুলা ভাই। ইরফান লাবিবের কথা শুনে ধমকে বলে, শাট আপ। লাবিব ঝাঁকি দিয়ে ওঠে। মায়েরা লাবিবকে কোলে নিতে গেলে ইরফান মায়েরাকে টেনে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে।
লাবিব চোখ ছোট ছোট করে তাকায়। ছেলেটা বুঝতে পারে না। মায়েরা ছটফট করে। ইরফানের গলায় বুকে খামচি দেয়। এই লোকের আক্কেল জ্ঞান নেই। ইরফান তার সময় মতো মায়েরাকে ছাড়ল। মায়েরা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান ভাবলেছেন মায়েরা ছোটোখাটো বেডের উপর বসে বিরক্তগণ বলে, এত গরম কেন? ফার্স্ট রেডি হও, এক্ষুনি বেরোবো। তখনই লাবিব ইরফানের কাছে মাথা উঁচু করে বলে, তুমি আপুকে চুমু খেয়েছো। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় লাবিবের দিকে। এতটুকু বাচ্চা, অথচ মনে হচ্ছে চিরুনি অভিযান চালাতে প্রশ্ন করছে। লাবিবের কথায় মায়েরা বিব্রত বোধ করে। বেড থেকে নেমে ইরফানের দিকে এগিয়ে বলে, আপনি একটা অসভ্যের দাদা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর করল, ইউ আর রং। মায়েরা ইরফানের কথা শুনলই না। ধূপধাপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়েছে। ইরফান বিড়বিড় করলো, স্টুপিড গার্ল। এরপর লাবিবের দিকে তাকিয়ে গম্ভীর করলে, ইউ আর এ স্টুপিড বয়। লাবিব কথার অর্থ না বুঝতে পারে বোকা চোখে চেয়ে দেখে ইরফানের দিকে তাকিয়ে আবার বলে, তুমি আপু তুমি খেয়েছো কেন? ইরফান কিছুটা অবাক কণ্ঠে বলে, ও আমার ওয়াইফ, তাই কিস করছে, আন্ডারস্ট্যান্ড? লাবিব অবশ্য বলে, উইপ কি? ইরফান চোখ ছোট ছোট বলে, বউ, ও আমার বউ, বুঝেছ? লাবিবের আবারও অবুঝ গেল বলে, বউ কি? ইরফান ঠোঁট বাঁকায়, অতঃপর আগ্রহী বলে বলে, বউদের আদর করতে হয়, তুমি বড় হলে বুঝবে। লাবিব ভাবনায় ব্যস্ত হয়, বিড়বিড় করে বলে, বউদের আদর করতে হয়? মায়েরা ঘর থেকে বেরিয়ে তার মায়ের ঘরে যায়। বেয়াদব মহিলা কেমন মায়া মায়া চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ঝাপসা চোখ জোড়া নামিয়ে নিল। মায়েরা মা এগিয়ে এসে বলে, এত অভিমান কোথায় পেয়েছিস মা? আমি না হয় পেটে ধরিনি, কিন্তু বড় তো করলাম, আমার একটা গুণও রপ্ত করতে পারলি না। মায়েরা অবাক হয়ে বলে, মানে? ইরফান ফোন শ্বাস ফেলে বলে, নাথিং। এরপর গম্ভীর বলে, ওকে থাকছি, বাট নেক্সট ডে অনেক ভোরে রওনা হবো, আন্ডারস্ট্যান্ড? মায়েরা মাথা নেড়ে সম্মতি দিল, সাথে খুশি হলো বেশ। রাত প্রায় 2টো বাজে। ইরফান বিরক্ত চোখে বেডের দিকে চেয়ে আছে। মায়েরা লাবিব একে অপরকে জড়িয়ে ঘুমিয়েছে। ইরফানের জন্য লাবিবের অপর পাশে জায়গা রেখেছে মায়েরা। ইরফান বিরক্ত, এর মধ্যে আবার এসিও নেই। ফ্যানের বাতাসে গায়ে লাগছে না, ঘেমে নিয়ে একাকার। তার উপর তার বউর আরেকজন নিয়ে আরামে ঘুমাচ্ছে। ইরফান বিরক্তিতে চোখে দুই ভাই বোনের দিকে চেয়েছে। বিরক্তিকর শ্বাস ফেলে শাওয়ার নেওয়ার ডিসিশন নিল, কিন্তু ওয়াশরুম তো খুঁজেই পাচ্ছে না, এটা কোথায়? চরম বিরক্ত ইরফানে। আগে জানলে শুদ্ধদের বাড়িতে চাবি দিয়ে আসতো। শুদ্ধরা না থেকে সে ফেঁসে গেছে। ভাবনা রেখে গামছা নিয়ে শরীর মুছল। এরপর মায়েরার পাশে গিয়ে দাঁড়ায়। সামান্য ঝুঁকে মায়েরা থেকে লাবিবকে ছাড়িয়ে নিয়ে বেশ কসরত করে। লাবিবকে কোনায় রেখে অপর পাশে একটা বালিশ রাখে, যাতে লাবিব পড়ে না যায়। এরপর মায়েরাকে মাঝে নিয়ে সে বাম কাত করে মায়েরাকে ঘেঁষে শুয়ে পড়ল। ডান হাতে মায়েরা তার দিকে ঘোরালো। মায়েরা ঘুমের ঘরে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান এবার বোধহয় একটু শান্তি পায়। মায়েরার গলায় মুখ গুছিয়ে শুষ্ক হাসে। একটু পর বাচ্চা কণ্ঠে ইরফান চোখ তুলে, এই ঘরের জিরো লাইটের পাওয়ারটা একটু বেশি। ইরফান সামান্য মাথা উঁচু করে দেখলো লাবিব ঘুম ঘুম চোখে তার দিকে চেয়ে আছে। এগিয়ে এসে বলে, তুমি আপুকে ধরছো কেন? ইরফান ছোট ছোট করে চেয়ে বলে, এটা আমার বউ, তাই আমি ধরছি, তুমি ঘুমাও। লাবিব হাত বাড়িয়ে বলে, এটা আমার আপু, তুমি ধরবে না, তুমি ছাড়ো। ইরফান মায়রাকে শক্ত করে ধরে বলে, নো, এটা আমার বউ, আমি ধরবো, তুমি তোমার বউকে ধরে ঘুমাও। লাবিব অবুঝ বলে বলে, আমার বউ কোথায়? ইরফান ঠোঁট বাঁকে বলে, তুমি বড় হলে তোমাকে বউ এনে দেবো, এখন আমাকে ডিস্টার্ব করো না। লাবিব মানল। এগিয়ে এসে মায়েরার কাঁধে হাত রেখে বলে, আপু, আপু। ইরফান লাবিবের মুখ চেপে ধরছে। দেখছো না আমার বউ ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করছে কেন? লাবিব ইরফানের হাত সরিয়ে বলে, আমি শুধু আমার আপুকে ধরে ঘুমাবো, তুমি আপুকে ছাড়ো। ইরফান মায়েরার গালের সাথে গাল লাগিয়ে বলে, নো। লাবিব আর একটু এগিয়ে এসে ইরফানের চুল টেনে ধরে দু হাতে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় লাবিবের দিকে। ডান হাত তার চুল থেকে লাবিবের হাত ছড়িয়ে বলে, স্টুপিড বয়, কী করছো? লাবিব রাগি রাগি ভাব নিয়ে বলে, "ইস- তুমি স্টুপিড বয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো, কি সাংঘাতিক ছেলে। ইরফান কিছু না বলে মায়েরাকে আরেকটু টেনে মায়ের গলায় মুখ গুজলো। লাবিবের সব পছন্দ হলো না।
তার আপুকে তার থেকে দূরে রাখবে? লাবিব আরেকটু এগিয়ে এসে মায়েরার বাহুতে হাত দিয়ে ঝাঁকায় আর ডাকে, আপু আপু। ইরফান মায়েরার গালের সাথে তার গাল থেকে লাবিবের দিকে তাকালো। এরপর লাবিবের হাত ধরে বলে, তোমাকে চকলেট দেবো, বুঝেছো? এখন ঘুমাও। লাবিব কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি চকলেট খাবো না, আমি আপুর সাথে ঘুমাবো। ইরফান বুঝলে এই সাংঘাতিক বোনভক্ত ছেলে, এক বোনের আর বদলে অন্য কিছু ভোলানো যাবে না। অতঃপর ডান হাতে মায়েরার গাল ঘেঁষে লাবিবের উপর শুয়ে দিয়ে লাবিবের হাত মায়েরার হাতের উপর ঠেকে বলে, এবার এখন ঘুমা। আমি পিটপিট করলে, আপুকে দেখতে পাচ্ছি না, আপু এদিকে করে দাও। ইরফান এবার রেগে বলে, এই বাচ্চার চাওয়ার শেষ নেই। বিরক্তি করে বলে, নো, ও এদিকেই থাকবে। লাবিব এবার কেঁদে শব্দ করে দেয়। ইরফান থতমত খেয়েছে। লাবিবের কান্নায় মায়েরা জেগে যায়। শক্ত বাঁধন দেখে নড়াচড়া করতে চাইলে পারল না। ইরফান বাঁ হাতে মায়েরাকে চেপে ডান হাতে লাবিবকে করে চুপ করে বলে, লাবিব থামছে না। মায়েরা পিটপিট চোখ পেলে ইরফানকে ঠেলে ধরে। ইরফান মায়ের দিকে তাকিয়ে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা ঘুম জড়ানো কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, দেখছেন না আমার ভাই কাঁদছে। ইরফান বিরক্ত কণ্ঠে মায়েরাকে ছেড়ে দিল। মায়েরা ছাড়া পেয়ে উল্টো ঘুরে লাবিবের দিকে যায়। লাবিব তার বোনকে পেয়ে খুশি হয়, কান্না থেমে যায়। মায়েরা লাবিবকে জড়িয়ে নিল নিজের সাথে। এরপর ডান হাতে লাবিবের মাথায় হাত বুলিয়ে, ঘুমা ভাই। লাবিব মায়ের বুকে মাথা রেখে চোখ বুজে আছে। কতদিন পর আপুকে পেয়েছে, আর ওই লোকটা তার আপুকে দিচ্ছিল না। লাবিব একা একা বিড়বিড় করে, খাবিস ডুলা ভাই। ইরফান মায়েরার পাশে উঠে বসলো। লাবিবকে চুপ থাকতে দেখে গম্ভীর গলায় বলে, থেমেছে কান্না, এখন ওকে ছেড়ে দাও। মায়েরা ইরফানের কথা শুনে উল্টো ফিরে থাকায় ঘুম ঘুম চোখে তাকিয়ে বিরক্ত গণ্য বলে, আপনার প্রবলেম কি? দেখছেন না আমি আমার ভাইকে নিয়ে ঘুমাচ্ছি, আপনি ওকে কাঁদিয়েছেন তাই না? অসভ্য লোক, একদম আমাদের কাছে আসবেন না বলে দিচ্ছি। কথাটা বলে লাবিবকে জড়িয়ে চোখ বুঝলো। ইরফান চোয়াল শক্ত করে দুই ভাই বোনের দিকে চেয়ে রইল। কিছু বলতে গিয়েও থেমে গেল। ইচ্ছে করলো দুটোকে একসাথে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে, বেড থেকে নেমে ফেলতে। একটু পর লাবিবের দিকে চেয়ে দাঁত কিরমির করে বলল, ডিসগাস্টিং শালা। এরপর আবারও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দুই বোনকে দেখে। এরপর মায়েরার পাশে এসে শুয়ে পড়লো। মুখটা মায়েরার গালের উপর গিয়ে মায়েরার ডান গালে দাঁত বসিয়ে দিল। মায়েরা মৃদু আত্মনাদ করে করে কাঁচা ঘুমটা ভেঙে গেল। মাত্র চোখে ঘুম এসে ধরা দিয়েছিল। পিটপিট করে চোখ মেলে এদিক ওদিক নিলে ইরফান মায়েরা গাল থেকে মুখ সরিয়ে নেয়। মায়েরা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে কিছু বলতে যায়, তার আগে ইরফান মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর মায়েরা ছাড়া পাওয়ার জন্য ছটফট করে ইরফানকে ঠেলে। ইরফান মায়েরাকে ছেড়ে মাথা উঁচু করে মায়েরার দিকে তাকায়। মায়েরার চোখ বন্ধ। ইরফান মায়েরার গলার কাছে মুখ গুজে গম্ভীর করে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চিৎ হয়েছে। লাবিব ঘুমিয়েছে, তার সাথে লেপ্টে আছে। ইরফানও তাকে চিপকে। মায়েরা আর কাউকে ধরল না। জিভ দিয়ে ঠোঁট ভিজে সেও চোখ বুজলো। সকাল সকাল মায়েরা আর ইরফান থেকে উঠে রওনা হয়েছে ইরফানদের বাড়ির উদ্দেশ্যে। মায়েরা থাকার আবদার করছে। কি হবে আবদার করে? যেখানে থাকতে চায় সেই বাড়ির মালিক তাকে থাকতে দেবে? রাতে দিয়েছিল, এটাই অনেক। লাবিব মন খারাপ করছিল, আপুকে আসতে দিচ্ছিল। মায়েরা বলছে কাঁদলে সে আর যাবে না। বোনের কথায় কান্নায় মন খারাপ করে বোনকে বিদায় দিল। মায়েরা মলিন মুখে মা আর ভাইকে বিদায় দিচ্ছে। খুব মন খারাপ। বেশ কিছুক্ষণ ইরফান একটা বাজারের মতো জায়গায় গাড়ি থামিয়ে মায়েরার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়েরা ঘুমিয়ে গেছে। ইরফান মায়েরাকে আর ডাকলো না, গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ ফারার সাথে আজ ভার্সিটি থেকে সোজা একটা শপিং মলে এসেছে। দুজনে পাশাপাশি হাসছে। ফারা একটু পর পর শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হেসে বলে, তোমার হ্যান্ডসাম হাজবেন্ড অনেক হ্যান্ডসাম, তাই নিয়ে ফারা পাখি? ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ এক সাইডে দাঁড়িয়ে বলে, তোমার যেটা ভালো লাগে নিয়ে নিও। ফারা মাথা নেড়ে। তার ভীষণ সংকোচ হচ্ছে। এতদিন তো ফাইজের সাথে যা খুশি কিনে নিত, কিন্তু শুদ্ধর সাথে এসে যা খুশি নিতে পারবে না। গতকাল যখন শুদ্ধ তার ভাইয়ের সাথে ভার্সিটি প্রাঙ্গণে কথা বলছিল ব্যবসা করবে না, ফারা সেটা শুনছিল। শুদ্ধর অনেক টাকা ভালো লাগে না। ফারা বুঝেছিল শুদ্ধকে। আগে ভাইয়ের সাথে এসে যেভাবে পটাপট খুশি নিয়ে নিতাম, এটা তো শুদ্ধর সাথে পারবে না। ফারা তবুও বেশ কয়েকটা জামা দেখে অনেকগুলোর মাঝে একটা জামাটাই বেশ পছন্দ হলো। বেশ কয়েকটা নড়েচড়ে দেখলো। হঠাৎ মনে পড়লো, চেক করে দেখলো রেঞ্জ 25,000। ফারা কারেন্ট শক খাওয়ার মতো হাত ছাড়িয়ে নিল। তার ভাই বা বাবা থাকলে এটা নর্মাল ছিল।
বাট এখন শুদ্ধ। ফারা শপিং মলে ভালোভাবে দেখলো, শুদ্ধ ইচ্ছে করেই এত বড় শপিং মল এসেছে, কিন্তু কেন? এখানে কম দামের জিনিস পাওয়াই যায় না। ফারা আগেও এসেছিল এখানে। ফারা ঘুরে এসে তারা শুদ্ধর সামনে মিনমিন করে বলে, এখানে কিছু ভালো লাগে না, আরেকদিন কিনবো। শুদ্ধ চোখ ছোট করে বলে, তুমি এসব জায়গা থেকে কিনতে, এখন ভালো লাগছে না কেন? আমার কাছে কিন্তু খবর আছে। ফারা কী বলবে বুঝতে না পারে কথা ঘুরে বলে, আমি ফুচকা খেতে চাই। শুদ্ধ কিছু বলল না। যেটা জামাই ফারার হাতে নিয়েছিল সেটা প্যাক করে দিতে বলে। এরপর জামাটি নিয়ে ফারার হাতে ধরে শপিং মল থেকে বেরিয়ে এসে ফারা মনে মনে অনুতাপ করলো, তার এই জামাটা একেবারে হাত দেওয়া উচিত হয়নি। শুদ্ধ ফারার জন্য ফুচকার প্যাকেট নিয়ে এসেছে। এভাবে ফারাকে নিয়ে ফারার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করে। সন্ধ্যা নেমেছে ধরণীতে। আবছা দিনের আলোয় চারপাশটা ঝাপসা দেখা যায়। শুদ্ধ ফারার দিকে নিরাপত্তাতে তাকিয়ে থাকে। ফারার জিভ দিয়ে ঠোঁট ভিজে শুদ্ধর উদ্দেশ্য বলে, বাড়িতে আসো। শুদ্ধ গাড়ির ভিতরে লাইট অফ করে দেয়। এরপর ফারার দিকে এগিয়ে গিয়ে দু হাতে ফারার মুখটা আগলে নেয়। মৃদুস্বরে বলে, তুমি এত ভালো কেন ফারা পাখি? এত ভালো হতে হবে না। বউয়ের শখ পূরণ করতে এই শুদ্ধ ইয়াস খুবই ভালোই পারে, বুঝলে? ফারা কি বলবে বুঝলো না, তবু জিভ দিয়ে ঠোঁট ভিজে কিছু বলতে চায়। তার আগে শুদ্ধ ফারার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারা স্তব্ধ। সে বুঝতে পারেনি প্রথমবারের মতো ভালোবাসার মানুষের থেকে এমন স্পর্শ পেয়ে মেয়েটা কেমন নেতিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ফারাকে ছেড়ে আদর সুরে বলে, তুমি অনেক টেস্টি তো ফারা পাখি। ফারা লজ্জায় চোখ মুখ খিচিয়ে রাখে। শুদ্ধ তার সিটে বসে শার্টের 3টে বোতাম খুলে ফেলে ব্যস্ত স্বরে বলে, তুমি এক্ষুনি যাও ফারা পাখি, নয়তো সর্বনাশ হবে। ইয়া আল্লাহ, শ্বশুরবাড়ির আশেপাশে বাসর সারলে আবার পেস্ট্রি পাঞ্চার হয়ে যাবে। ফারা শুদ্ধর দিকে তাকালো না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এক প্রকার দৌড়ে যায় বাসার দিকে। শুদ্ধ ফারার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসলো। শুদ্ধ ফারাকে রেখে ইরফানদের বাড়িতে এসেছে। তার মা সাথে গ্রান্ডমা। নিজের বাড়ি গিয়ে কী করবে? কিন্তু ব্যাপারটা হলো, এই বাড়িতে বসে এসে ইরফানের ঘরে সোফায় গায়ে বসে আছে, ডান পা মেলে পা নাড়ার সাথে ফোনে মগ্ন। একটু পর পর ইরফানের দিকে তাকায়। সে রকিং চেয়ারে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। ইরফান মূলত ডেকেছে শুদ্ধকে। ডেকেছে কেন এটা বলতে 3 ঘন্টা লাগছে। শুদ্ধ বিরক্ত করে, তুই বলবি না আমি নাকি আমি যাব? ইরফান বিরক্ত ভরা চোখে তাকায় শুদ্ধর দিকে, ভুরু কুচকে বলে, কি মহান করতে হবে যে গার্লফ্রেন্ডের মতো তোর সামনে বসে রেখে ল্যাপটপে ডুবে আসছিস? কথাটা বলে শুদ্ধ একটু থামে। এরপর চুল গাল চুলকে ভাবুক ভঙ্গিতে বলে, এই 1 মিনিট, তুই কি কোনোভাবে মায়েরাকে আমার সাথে গুলে ফেলছিস? বিশ্বাস কর শোনা, আমি তোর ভাই নট বউ। ইরফান এখনও তার দিকে চরম বিরক্তিতে চাহিনিতে তাকিয়ে থেকে দেখে মিছিমিছি অসহায় মুখ বানিয়ে দাঁড়ায় শুদ্ধ। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে নিজের শার্ট প্যান্ট দেখে বলে, এই দেখ, আমি শার্ট পরেছি, প্যান্ট পরেছি। চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে, এই দাঁড়িয়েছে, এবার চিনিস? ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসবে এত। শুদ্ধ মিটমিট হেসে বলে, তাহলে আমাকে বউ ভাবছিস? তাহলে একটা চুমু খাসো না? এভাবে দূরে দূরে রাখছিস কেন? বলছি কোথায় বসবো? ইরফান দাঁতে দাঁত বলে, আমার মাথার উপর। শুদ্ধ একটু উকি দিয়ে ইরফানের মাথায় দেখার চেষ্টা করলো। তারপর ইরফানের দিকে যে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, শোনা, বলেছিলাম যে তোমার মাথাটা খুব ছোট, তোমার পাছা ধরবে না। আমার পাছা ধরবে না তোমার মাথার উপর। তাহলে কিভাবে তোমার মাথার উপর বসো? হাউ? ইরফান চিৎকার করে বলে, শুদ্ধ তুই লাথি খাবি আমার? শুদ্ধ দৌড়ে গিয়ে সোফার অপর কোণায় বসে পড়লো। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, চরি চচ্চড়ি। ইরফান রেগে হাতের ল্যাপটপে ছুঁড়ে মারতে নিলে শুদ্ধ চিল্লি বলে, এই থাম, ওটা ল্যাপটপ। ইরফান বিরক্ত হয়ে থামলো। বিরক্তিতে নিঃশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগ দিল। শুদ্ধ মিটমিট করে হাসলো, আর জ্বালালো না। বেশ কিছুক্ষণ পর ইরফান শুদ্ধর সামনে একটা পেপার বাড়িয়ে দিয়ে শুদ্ধর ফোন থেকে দৃষ্টি সরিয়ে ইরফানের ধরে রাখা পেপারটির দিকে তাকায়। ইরফান গম্ভীর করে বলে, এখানে একটা সাইন করে দে। শুদ্ধ ফোন সোফার উপর রেখে পেপারটি তার হাতে নেয়। এই শেয়ার ট্রান্সফার ডিড। এই ডিটের একটা লাইন চোখ পড়লে শুদ্ধ, আমি ইরফান নওয়াজ এই মর্মে ঘোষণা করছি যে আমার মালিকাধীন কোম্পানি নওয়াজ গ্লোবাল লিমিটেডে মোট 1,000 শেয়ারের 500 শেয়ার আমি আমার ভাই শুদ্ধ ইয়াসের কাছে হস্তান্তর করছি। লেখাটি পড়ে শুদ্ধ বিস্মিত দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। বসা থেকে
উঠে দাঁড়িয়ে থেমে থেমে বলল, তোর মাথা ঠিক আছে? ইরফান মুহুর করে চুল আসে, সাইন করে দে। শুধু স্যাত করে ওঠার মতো করলো, হায় আমাকে পাগলা কুত্তা কামড়েছে যে আমি এটাতে সাইন করবো? তাহলে এটা ইরফান বিরক্তিকরণ বলে, সাইন করে দে। শুধু মাথা চুলকে বলে, এসব কি পাগলামি শুরু করলি? আমি তোর বিজনেস করবো? তুই আর ফাইজ তোরা দুজনে একটু নিঃশ্বাস নেই। ইরফান গম্ভীর করে বলে, ইয়োর উইশ, বাট এখানে একটা সাইন করে দে। শুদ্ধ সাথে সাথে বললো, এটা অসম্ভব। ইরফান রেগে বলে, চুপচাপ সাইন কর, নয়তো থাপ্পড় খাবে। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়েরা হাতে ট্রে নিয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ মায়েরার দিকে তাকিয়ে হেসে বলে, মায়েরা তোমার বড় আমায় বড়লোক বানাচ্ছে, আমি এত টাকা কি করবো বলো? তাই ভাবছি চলো তুমি আর আমি ডেটে গিয়ে টাকাগুলো উড়াধুরা করে খরচ করে আসি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর হাত থেকে পেপারটা কেড়ে নেয়। শুদ্ধ আড়ালে হাসলো, ঠিক জায়গায় টোপ দিয়েছে। এদিকে মায়েরা বোকা থেকে ইরফান আর শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ সুযোগ বুঝে ঘর থেকে বেরোনোর জন্য দুপা বেরোলে ইরফান শুদ্ধ শার্টের গলা টেনে ধরে, দাঁত যাচ্ছে বলে, সাইন না করে এক পাও নড়তে পারবি না। শুধু মুখ আরও অসহায় হয়ে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, ইরফান আমি এটা নিতে পারবো না, প্লিজ জোর করিস না। আমি বসে বসে কেন তোর কোম্পানির শেয়ার নিতে যাব? আমি আমার কাছে নিজেকে ছোট লাগবে। আমি আমার বিজনেসে ফোকাস করব আগের মতো। আর পাগলামি করিস না সোনা ভাই, তুই আমার। ইরফান গম্ভীর বলবে, গিফট করছি, গিফট এক্সপোজ করতে হয়, রিজেক্ট করতে না। শুদ্ধ কেমন অদ্ভুতভাবে তাকালো ইরফান দিকে। ইরফানের চোখের ইশারায় সাইন করতে বলল। শুদ্ধ নিজেকে সামলাতে নিল, মাঝে মাঝে এত ইমোশনাল হয়ে এই ঘাট টাটাটার জন্য। অতঃপর ইরফানের হাত থেকে পেপারটা নিয়ে হেসে ফেলল। গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়, কথাটা মনে থাকে যেন। এটা বলে পেপার সাইন করে দেয়। ইরফান শুদ্ধ থেকে পেপারটি নিয়ে সূক্ষ্ম হাসলো। ঘড়ি কাটা জানান দিচ্ছে রাত 8টা। মায়েরা মাগরিব নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। শুদ্ধ যাওয়ার পর ইরফান ল্যাপটপে প্রায় ঘন্টাখানেকের মতো কাজ করতে, ভার্সিটি কিছু এক্সাম সেসব কোশ্চেন রেডি করলো। এরপর উঠে দাঁড়ালো রেডি হতে। আপাতত অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, শার্ট প্যান্ট ব্লেজার সব পরে নেই। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পরতে পরতে ঘড়ির ভিতরে লেখা গুছিতে চোখ পড়ে। মায়েরা বলা উম, উম, বুচি শব্দটা মনে পড়লে ঘাড় বাঁকিয়ে ইরফানের ঘুমন্ত মুখ পানে চাইল। মুখে ভাবে গম্ভীর, না চাইতে ঠোঁট বাঁকে হাসলো। মায়েরা ঘুমের ঘরে বিড়বিড় করে ডেকে ওঠে শিশুওলা। ইরফান খান সজাগ, ঘরের ফ্যান বন্ধ, এসি দেওয়া, এজন্য শুনতে অসুবিধা হয় না। ইরফান এগিয়ে এসে মায়েরার দিকে, মায়েরা ঘুমের ঘরে আবারও ডেকে ওঠে শিশুওলা। ইরফান মায়েরার পাশে বসে মায়েরার দিকে ঝুঁকলো। মায়েরা ভারী নিঃশ্বাসের শব্দ, ডান হাত বাড়িয়ে মায়েরার গালে রেখে মায়েরা আবারও ডেকে ওঠে শিশুওলা। ইরফান ঠোঁট বাঁকায়। মায়েরা ঘুমের ঘরে কথা বলার হ্যাবিটটা ভালোই এনজয় করছে। মৃদুস্বরে বলে, বলো। মায়েরা কপালে বিরক্তির ভাঁজ। আদর্শরে বলে, তুমি যেও না। ইরফান মায়ের ঠোঁটে একটা চুমু খেয়ে মৃদুস্বরে বলে, আমার অফিস আছে, যেতে হবে। মায়েরা ঘুমের ঘরে এপাশ থেকে ওপাশ ফিরে বিড়বিড় করে, তুমি নিষ্ঠুর শিশুলা। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে দেখলো। মায়েরাকে তার দিকে ফেরলো, ডান হাতে তার গাল ধরলো। এই মেয়ে ঘুমিয়ে কাঁদায়। মায়েরা বেশ কিছুক্ষণ মায়েরা মুখোপানে চেয়ে রইল। এরপর বেড থেকে উঠে দাঁড়ায়। এরপর অফিসের পিএকে কল করে। ওপাশ থেকে কেউ বলে, জি স্যার বলুন। ইরফান ডান হাতে ফোন রেখে ধরেছে, বা হাতে প্যান্টের পকেট রাখা। মায়েরা দিকে গম্ভীর গল্প বলে, রাকিব আমি অফিসে আসছি না। রাকিব অসহায় কণ্ঠে বলে, স্যার মিটিংয়ে কী হবে তাহলে? বড় স্যার রেগে আছে, আমায় বস্তা বস্তা কথা শুনবে। আপনি মিটিং ক্যান্সেল করবেন না প্লিজ স্যার। ইরফান ধমকে ওঠে, শাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে, টি শার্টটা টেনে বুকে থুতু দেয়। সে বারবার এক ভুল করে, এক জমের থেকে বাঁচাতে আরেক জমের কাছে রিকোয়েস্ট করে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, এই ফার্স্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জি স্যার। আমি ভিডিও কনফারেন্সের মধ্যে মিটিং জয়েন করবো, নেক্সট 15 মিনিটসের মধ্যে ম্যানেজ করবো। জি স্যার। ইরফান কল কেটে দেয়। রুমের অক্ষণের রকিং চেয়ারে সোজা হয়ে বসেছে ইরফান মায়েরার দিক করে। প্রায় 1.5 ঘন্টা টানা করে মিটিং শেষ করে মায়েরার থেকে অনেকটা দূরত্বে বসায় ঘুম ভাঙেনি। ইরফান মায়েরার দিকে তাকালো। সে একটু পরপর মায়েরার দিকে তাকিয়েছিল। মায়েরা আপাতত পুরো বেড একবার রাউন্ড দেওয়া শেষ। এখন আপাতত বালিশের উপর পা আর মাথা উল্টো দিকে। ইরফান অবাক হলো না, তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা গড়াতে গড়াতে বেডের এক করে চলে এসে কয়েক সেকেন্ডের মাঝে মায়েরা পড়বে ভরে ভাবনা শেষ হওয়ার আগে মায়েরা বেড থেকে পড়তে নেই। ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ ছুঁড়ে দৌড়ে এসে
হাঁটু মেরে মায়রাকে ধরে ফেলে। মায়রা মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারলে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর 1 সেকেন্ড লেট হলে ঘাড় ভাঙত নিশ্চয়। ইরফান জল শক্ত করে মায়েরার দিকে তাকালো। ইচ্ছে করলো দুগারে দুটো থাপ্পড় দিয়ে একে ঘুমানোর স্টাইল শেখাতে। ঘুমন্ত মুখে মুখ পানে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড বাঁদর, বড় হবি না তুই? মায়েরা একটু নড়ে চড়ে ইরফানের 2 হাতের উপর আরাম করে ঘুমায়। ইরফান ফোঁস করে শ্বাস ছাড়ে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, বাম দিকে হেলে ইরফানের দিকে সেটে যায়। ইরফানের শীতল দৃষ্টিতে তাকায় এদিকে, মুখখানি নামিয়ে মায়েরা গালে একটা চুমু খায়। এর মেঝে থেকে মায়েরাকে উঠিয়ে দাঁড়ায়। মায়েরা বেডে শুয়ে দিয়ে উল্টো ঘুরে দেখায়। মেঝেতে চোখ পড়লে দৃষ্টি বিস্ময় করে। ল্যাপটপ দুভাগ হয়ে পড়ে আছে। এদিকে খণ্ড দুটো তুলে অসহায় দৃষ্টিতে তাকায়। এই কখন ছুটল? এখানে অফিসের কত ইম্পর্টেন্ট ডকুমেন্টসে। ঘাড় বাঁকিয়ে একবার মায়েরার দিকে তাকায়, হতাশার শ্বাস ফেলল। এমন বউ থাকলে এসব বোধহয় নর্মাল। দরজায় কেউ নক করলে ইরফান দরজা খুলে বাবাকে দেখলো। তারিনজ গম্ভীর করে বলে, তুমি কি নতুন বউ হয়েছে? অফিস যাও না কেন? ইরফান গম্ভীর করে বলল, মাই উইশ বাবা, তোমার কি প্রবলেম? আমি সব ম্যানেজ করে নিয়েছি। তারিনজ রেগে বলেন, আমার কি প্রবলেম? ছোটোবেলায় স্কুল যাওয়ার মতো তোমাকে ঠেলতে হবে আমার? ঘরে শুয়ে মিটিং করলে তারা তোমার সাথে ডিল করবে? ইরফান সাথে সাথে দৃঢ়স্বর বলে, অফকোর্স। তারিনজ কথা খুঁজে পেলেন না ইরফান ঠিক কী করবে। কিন্তু সে কথা দিয়েছে তার ছেলে সশরীরে সেখানে উপস্থিত হবে। কিন্তু তার ছেলে তো একখান তেরা, কার কথা শুনবে? তারিনাজ কিছুটা গলা উঁচু করে বলে, তুমি তোমার কথাটা রাখবে না? আমি? ইরফান মাঝখান থেকে বলে, বাবা তুমি যাও। কোথায় যাব? তোমার বৌমার কাছে। তারিনাজ তোমার বউয়ের কাছে। তারিনাজ বিস্ময় দৃষ্টিতে তাকায় কোনো রকম বলে, মানে? ইরফান ভুরুকুচু বলে, আমার বউ ঘুমাচ্ছে, তুমি তোমার বউকে গিয়ে ডিস্টার্ব করো প্লিজ। তারিনাজ বাঘার হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। তার বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হলো, বিশ্বাস করে নিত তার শত্রু মঙ্গল গ্রহ থেকে সৃষ্টি চালিয়ে তার উপর হামলা করছে। কিন্তু এটা তার ছেলে, সেটা কি করে বিশ্বাস করবে? ঘোরের মাঝে তারিনাজ তার ঘরের দিকে এগোলো। ইরফান দরজা আটকে ড্রেস চেঞ্জ করে একটা প্যান্ট আর পাতলা টি শার্ট পরে এরপর মায়েরাকে পাশে শুয়ে মায়েরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়েরা ঘুমোতো, মুখ পানে চেয়ে বেশ কিছুক্ষণ। এরপর হঠাৎ সুরিলা কণ্ঠে গেয়ে ওঠে, এই তো কদিন আগেও ছিল, তুমিও চেনা। 3টে ক্লাস শেষ করে মায়েরা একটা গল্পের বই হাতে নিয়ে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। প্রায় 30 মিনিট পর ক্লাস আছে। মায়েরা রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে। মিলা মায়েরাকে বলে, আস্তে আস্তে, মায়েরা পড়ে যাবে। মায়েরা হেসে বলে, তাহলে যা, তোর জামাই পক্ষীরাজ হয়ে এসে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বাঁকিয়ে বলল, আমার পক্ষীরাজ আছে কিনা? তোর পক্ষীরাজ আছে। মায়েরা আর মিলা মাঠের একটা জায়গায়, ফাঁকা জায়গায় হাঁপিয়ে দাঁড়ায়। জোরে জোরে শ্বাস ফেলে 2 বান্ধবী। মায়েরা একটু পর ভুরুকুচু বলে, কে আমার পক্ষীরাজ? মিলা 2 হাতে কোমর রেখে বলে, তোমার শিশলা। কে গো? ময়না। ওটা গরু নাকি ছাগল? মায়েরা মিলার কথা শুনে একটা চাটি মেরে, তুই ওনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে দাঁত। এই থুক্কু, ইস, এটা আমার ডায়লগ না। মিলা হাসতে হাসতে মায়েরার গায়ের উপর ঢলে পড়ে কোনোরকম বলে, তোর যে ছোঁয়াচের রোগ লেগে গেছে রে মায়েরা, তোর বরের থেকে ছোঁয়াচের রোগটা এসেছে তাই না? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। ইস, সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে অটোমেটিক বের হয়, তার কি দোষ? মিলা মায়েরার হাত ধরে মাঠের একদম ফাঁকা জায়গায় নিয়ে ঘাসের উপর বসলো। মায়েরা ঘামের সাথে লেপটেছে। পায়ের কেস খুলে রাখলো 2 বান্ধবী। এরপর গল্পের বইয়ে মনোযোগ দিল। মিলা মায়েরা 2 হাত ধরে বলল, মায়েরা একটা কথা বলবে? মায়েরা বইয়ের দৃষ্টি রেখে মিলার দিকে তাকে ছোট ছোট বলে, অনুমতি নিচ্ছিস কেন? বলে ফেল। মিলা কৌতূহল থেকে বলে, তোর বড়া তোর কেমন যেন আমার কাছে অস্বাভাবিক লাগছে। আমি ফ্রেন্ড হিসেবে বলছি, তুই কিছু মনে করিস না। মায়েরা মিলার দিকে তাকিয়ে রয়। এই মেয়েটা খুব আপন। অল্প কিছুদিন পরিচয় হলো, কত আপন ভাবে। মায়েরার ব্যাপারে টুকটাক কথা এসে বলল মিলাকে। মায়েরা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলা। মিলা অবাক হয়। বিস্ময়কর বলে, আমি ভাগ্যবতী নাকি তুই ভাগ্যবতী? মায়েরা মিলার গালে হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারে ভালোবাসবে। আর ভালোবেসে কী নাম দিবে জানিস? প্রণয়ের অমল কাব্য, পর্ব 18। পুরো গল্পটা প্লেলিস্টে।